বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে 2025 সালের এই শেষ দিনে 31শে ডিসেম্বর শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল নতুন বছর 2026 খ্রিস্টাব্দ। আমাদের জীবনে অনেক কিছু ঘটনা প্রবাহ প্রেক্ষাপট ইতিমধ্যে আমরা অতিক্রান্ত করেছি। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক সমস্যার সমাধান হচ্ছে, আবার হয় নাই। এইভাবে পুরো 25 সাল আমরা বিদায় করলাম। যাই হোক, অতীতের গ্লানি মুছে আমরা আগামী 2026কে আগামীকালকে বরণ করে নিতে চাচ্ছি। আজ রাত 12:01 2026 সাল এর পদযাত্রা শুরু হবে। আমরা আশা করব, প্রত্যাশা করব বাঙালি জাতি হিসেবে এই 2026 সাল যেন মানুষের কল্যাণে আমরা উৎসর্গ করতে পারি। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। সমাজে বিভিন্নজন বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কাজ করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি আমার যে প্রেক্ষাপট বা সাবজেক্ট, আমার টপিকস হইল দেশের সকল পাবলিক প্লেসে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকা। যার ফলে কি হচ্ছে, মানুষ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাচ্ছে। বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাচ্ছে এবং যার ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হচ্ছে। শিশুরা ভয়ানক নিউমোনিয়া থেকে স্বস্তি পাচ্ছে যদি আমরা এই সকল পাবলিক প্লেসে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখি। তো এই কাজ আপনারা জানেন, আমি দীর্ঘ 4-5 বছর যাবত কাজ করছি এই ওপেন স্মোকিং নিয়ে। যার ফলে আমি মনে করি কিছুটা হলেও সমাজে আমার এই আন্দোলনের ইতিবাচক প্রভাব বিস্তার শুরু হয়েছে। আমি এর জন্য অত্যন্ত খুশি বা আনন্দিত বা সন্তুষ্ট যে আমার এই তৎপরতার কারণে সর্বশেষ গতকালকের কথা বলি, 30 ডিসেম্বর যে ধূমপান এবং তামাকজাত দ্রব্যাদি আইন যে ব্যবহার নীতিমালা 2005 ছিল, সেটি সংশোধন হয়ে 2025-এ একটি অধ্যাদেশ জারি হয়েছে। শুধুমাত্র আমাদের এই তৎপরতাগুলোর জন্য, আলোচনাগুলোর জন্য, ইতিবাচক আলাপ আলোচনার জন্য। কেন? দীর্ঘ 4-5 বছর যাবত আমি এই কাজ করে আসছি। সর্বশেষ কাজ করেছি 18 ডিসেম্বর 2025 চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের সাথে। আমরা পাবলিক প্লেসে প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপান নিয়ে বা ধূমপান থেকে বিরত থাকা সংক্রান্তে মত বিনিময় এবং আলোচনা সভা শেষ করেছি। তৎপ্রেক্ষিতেই এবং দীর্ঘ 4-5 বছরের আমার কঠোর পরিশ্রমের ফসল হিসাবে আমি মনে করি গতকালকে বাংলাদেশ সরকার যে গেজেটটি প্রকাশ করেছে, ধূমপান এবং তামাকজাত দ্রব্যাদি আইন 2005, এটিকে 2025 সালের একটি সংশোধনী অধ্যাদেশ জারি করেছেন। আমি অত্যন্ত খুশি। আমি এই বিষয়ে যারা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, নোটিফিকেশন ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতি সহ সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আইনটিতে কি সংশোধন করা হয়েছে। এখানে পাবলিক প্লেস বলতে এই যে আমরা বলে আসছি
এই যে আমি দীর্ঘ 4-5 বছর যাবত ঢাকা জজ কোর্টে আপনারা জানেন যে বক্তব্য প্রদান করেছি যে দেশের সকল পাবলিক প্লেসে, এখন পাবলিক প্লেস বলতে কি, এই পাবলিক প্লেসগুলো এই অধ্যাদেশে স্পষ্ট করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আদালত, আদালত ভবন, জাহাজ, হ্যাঁ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মাদ্রাসা, হ্যাঁ, কোম্পানি, এ সকল প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে পাবলিক প্লেস। এবং আরও খুশির বিষয় যে এখানে এই আইনটি, এই সংশোধনের মাধ্যমে, আইন তো আসলে মূল আইন তো 2005 সালের, কিন্তু এটা অধ্যাদেশ একটি, হ্যাঁ, সংশোধন একটা করা হয়েছে। কেন? এই যে আমাদের তৎপরতাগুলোর জন্য, গ্রিন নেচার 1971 এর তৎপরতার কারণেই কিন্তু এই সরকারের উচ্চ মহলে আমাদের এই সভা সেমিনারগুলো, আমার এই আলাপ আলোচনাগুলো, কারণ আমি যখন ঠিক যেই মুহূর্তে বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে মানুষকে রক্ষা করার কাজে ব্যস্ত আছি, ঠিক সেই মুহূর্তে সরকার, প্রশাসন এগুলো তাদের দৃষ্টিগোচরে আসছে বা তারা মনে করছে করাতে এই অধ্যাদেশ জারি করার ফলে কি হয়েছে, এই যে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত ভবন, এগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগুলো এই 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 প্রতিষ্ঠানের সীমারেখার 100 মিটারের মধ্যে কোনো কেউ পান, বিড়ি, সিগারেট, ধূমপান এবং তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবে না। আমি স্যালুট জানাই এই সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করার জন্য, স্মরণকালের এবং কল্যাণমূলক একটি জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য। যে পদক্ষেপ গ্রহণ করার ফলে মানুষ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাবে, মানুষ, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, শিশু সন্তান, কোমলমতি শিশুরা বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পেয়ে তারা নিউমোনিয়া থেকে আক্রান্ত আর হতে হবে না। এবং আমরা যেসব মানুষ এই বিষাক্ত নিকোটিনের ধোঁয়ার থেকে, যারা ব্রেন স্ট্রোক, ফুসফুসে ক্যান্সার, লিভারে ক্যান্সার, চোখের দৃষ্টিশক্তি, স্মরণশক্তি, মেধাশক্তি এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিসহ যে কাজগুলোতে আমাদের বিষাক্ত নিকোটিন ক্ষতি করে, সেই বিষয়গুলো থেকে দুরারোগ্য, ক্যান্সার থেকে আমরা রক্ষা পাব। তো আজকে আরও ভালো লাগে কেন, যখন আইন আরও স্পষ্ট করে দেয় এবং আইন যখন কঠোর হয়ে যায়, তখন অবশ্যই যারা এসব অপরাধ করে দেশের সকল পাবলিক প্লেসে ওপেন স্মোকিং করে, তখন আমি মনে করি কিছুটা হলেও এর প্রভাব পড়বে এবং মানুষ আইন মান্য করে চলাফেরা করবে। কারণ আমরা যেখানে কাজ করি না কেন, যে যার অবস্থানে থাকি না কেন, সবার একটি লক্ষ্য মানুষের সেবা করা। তো বিশেষ করে আমি যখন ঢাকা জজ কোর্টের নাজির হলাম বা ঢাকা জজ কোর্টে যোগদান করলাম, আমার অবস্থান থেকে বিচারপ্রার্থী যে মানুষগুলো, সাধারণ মানুষ এখানে আগমন ঘটে, সে মানুষগুলোর যে সেবাটা কি করে সহজলভ্য করা যায় এবং কি করে তাদের যে বিচারিক সেবাগুলো, যেগুলো আমাদের মাননীয় বিচারকবৃন্দ প্রদান করেন, এই বিচারিক সেবাগুলো সুন্দর একটি দূষণমুক্ত পরিবেশে অবস্থান করা অবস্থায় যেন তারা গ্রহণ করতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি কাজ করছিলাম। এবং আমি বাংলাদেশের ইতিহাসের স্মরণকালে শুধু বাংলাদেশ মনে করব না, আমি এখন যতটুকু বিভিন্ন বিষয় নিয়ে ইতিহাস ঘেঁটে দেখলাম, সারা বিশ্বের মধ্যে এইভাবে ওপেন স্মোকিংয়ের বিরুদ্ধে সরাসরি ডিরেক্টলি কোনো অভিযান পরিচালনা করা বা এরকম তৎপরতা বজায় রাখা আমার পূর্বে আর কেউ করে নাই। আমি আমার সার্থকতা এখানেই, কারণ আমার তৎপরতার কারণে এখানকার পরিবেশ রক্ষা পেয়েছে, বিচারপ্রার্থী জনগণ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পেয়েছে, শিশুরা নিউমোনিয়া থেকে রক্ষা পেয়েছে, পরিবেশের ভারসাম্য বজায় রয়েছে, অফিস আদালতের নিরাপত্তাগুলো কিছুটা হলেও বজায় আছে, এবং আমাদের যে ধূমপানের কারণে আমাদের শিশুরা দেখাদেখি যে তাদের সঙ্গদোষী লোহাবাসে এই বিষয়টা থেকে দূরে থাকছে এবং নিজেকে
সে যখন বিষাক্ত নিকোটিনের ধোঁয়া দিয়ে আক্রান্ত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমার এই তৎপরতার কারণে সচেতনতা বৃদ্ধি হওয়ার ফলে মানুষ এখন এই বিষাক্ত নিকোটিনের ধোঁয়া, যা হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী, এগুলো থেকে রক্ষা পাচ্ছে। তো আমার বক্তব্য আজকে বিস্তারিত এখনও শেষ হয়নি, হবে আজকে 2025 সালের শেষ ফাইনাল বক্তব্য। তো সর্বপ্রথম আমি এই বিষয়টা উল্লেখ করলাম যে দেখেন, আমরা আমার গ্রিন নেচার 1971 ইউটিউব চ্যানেল আজকে সার্থকতা খুঁজে পেয়েছি। এখন বলবেন যে ভাই সরকার গেজেট নোটিফিকেশন করছে, আপনার কি? আপনাকে তো কিছু দেয় নাই ভাই। আমি তো আগে থেকে বলছি, আমি যদি নিজে কিছু প্রাপ্তির জন্য বা নিজের আত্মকেন্দ্রিক ব্যক্তির স্বার্থের জন্য যদি সেরকম লোভী ব্যক্তি হইতাম, তাহলে আমি আর 4-5 বছর যাবত এই নিজের খেয়ে দেয়ে এগুলো কাজ আর করতাম না। আমি এই জন্য খুশি হয়েছি এই নোটিফিকেশন জারি হওয়াতে, যে আমরা আরও বড় পরিসরে এবং মনোবল শক্ত রেখে, একটা আস্থা, সরকার এবং রাষ্ট্রের আইনের প্রতি আস্থা রেখে আমরা এই কাজগুলো, সোশ্যাল ওয়ার্কগুলো আরও প্রতিপালন করতে পারব। কারণ কড়াকড়ি নির্দেশনা এসেছে, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এগুলো অফিস আদালতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এইসব এই প্রতিষ্ঠানগুলোতে বিড়ি সিগারেটই বিক্রি করা যাবে না। যেই দাবি, যে প্রজ্ঞাপন হওয়ার পূর্বে 2023 সালে এই কথা আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, আমার মাথায় এসেছিল, এবং আমি অনেক বিড়ি সিগারেটের দোকান ঢাকা জজকোর্টে বন্ধ করে দিয়েছিলাম, যা আপনারা সকলেই জানেন, অধিকাংশ মানুষ ঢাকার আদালত পাড়ার। আর ঠিক যেই মুহূর্তে আমি এই পান বিড়ি সিগারেটের দোকানগুলো বন্ধ করেছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার উপর কালবৈশাখী ঝড় নেমে এসেছিল। বিভিন্নভাবে আমার পর আক্রমণ, হামলা, আমার বিরুদ্ধে মিথ্যাচার ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, এগুলো আনয়ন শুরু হয়েছিল। এই জন্য হঠাৎ করে আপনারা কারো বিরুদ্ধে কেউ যদি কোনো অভিযোগ বলে, আপনারা কেউ বিশ্বাস করবেন না। কারণ আমার এই অভিযানের ফলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পায়, তখন আমি সার্থকতা মনে করি। আর ঠিক তখনই আমি একজনের বিড়ির দোকান, সিগারেটের দোকান, 2-4টা দোকান, এই 2-4টা লোকের ব্যক্তির স্বার্থের জন্য আমি তাদেরকে বিড়ি সিগারেট বিক্রি করতে দিব, সেই বিষয়টি আমার মাথায় কাজ করেনি। আমার মাথায় কাজ করেছে জনগণের কল্যাণ। যেখানে ঢাকা জজকোর্টের মতো প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোকের সমাগম হয়, সেই জায়গাটিতে যে আমরা যদি বিড়ি সিগারেট বিক্রি করতে দিই, আর সহজলভ্যভাবে হাতের কাছে যখন মানুষ এই ধূমপান এবং তামাকজাত দ্রব্য পাবে, তখন কিন্তু খাওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে। এবং সবচেয়ে আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই পান বিড়ি সিগারেটের দোকানগুলো বন্ধ করার জন্য অসংখ্য আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তখন দাবি তুলেছিল। পরিপ্রেক্ষিতেই আমি মৌখিকভাবে তৎকালীন ঢাকা জজকোর্টের প্রশাসন, যিনি বিচক্ষণ একজন প্রশাসন ছিলেন, আপনারা সকলেই জানেন, জনাব AHM হাবিবুর রহমান ভুইয়া জিন্না স্যার, হ্যাঁ, তার যেই কথা সেই কাজ। আর আমিও তার অর্ডার ফলো করতে, মহোদয়ের অর্ডার ফলো করতে এবং দিক নির্দেশনা বাস্তবায়ন করতে কুণ্ঠাবোধ বা দ্বিধাবোধ নিজের জীবনকে বিপন্ন করে হলেও আমি সেই তার অর্ডার, দিক নির্দেশনাগুলো, আমি উপদেশগুলো সেইভাবে প্রতিপালনের মাধ্যমে ঢাকা জজকোর্টকে দেশের প্রথম হকার মুক্ত, ধূমপান মুক্ত, পরিচ্ছন্ন আদালত গড়ে তুলি। বুঝছেন? আর এই দীর্ঘ 3 বছর যাবত তা তখন কিন্তু নোটিফিকেশন হয় নাই। তখন আমি এই যে বিড়ি খায় মানুষ, এই কল, এই যে কী বলেন ওটা, দিয়াশালাই, এগুলো নিয়ে তখনই যদি কেউ ঢুকতো, আমি সার্চ করতাম। আমার সন্দেহ হতো, যাকে সন্দেহ হতো সার্চ করতাম, পেয়ে যেতাম। আমি সেটা সিজ করে নিয়ে তাকে বের করে দিয়েছি। শুধু কি ঢাকা জজকোর্টের অভ্যন্তরে, আমি ঢাকা জজকোর্টের বাউন্ডারি সীমানাতে প্রবেশ করা মাত্রই কাউকে বিড়ি সিগারেট খেতে দিইনি। আতঙ্ক তৈরি করেছে, প্যানিক সৃষ্টি করেছিলাম। কিসের প্যানিক? হয়তো আপনি বলবেন যে ভাই এটা তো ভালো না। যদি একটা খারাপ কাজকে প্রতিহত করতে যদি আতঙ্ক বা প্যানিক সৃষ্টি করতে হয়, তাহলে সেটাও কল্যাণকর একটি কাজ। বুঝছেন? তো এই বিষয়গুলো, এই যে প্রজ্ঞাপনগুলো হচ্ছে, এরপরেও এই প্রজ্ঞাপনগুলো তো এখন হচ্ছে। যখন আমি 23 সালে শুরু করি, তখন কিন্তু খুব একটা এরকম প্রজ্ঞাপন ছিল না। যখন আমি ওই 23 সালেও কাজ শুরু করি, এর পরবর্তীতে এই যে আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টেও কিছু প্রজ্ঞাপন হয়েছিল,
এই যে আমাদের তৎপরতাগুলো, আমাদের কাউন্সেলিংগুলো, আমাদের আলোচনাগুলো, আমাদের মোটিভেশনগুলো, আমাদের বক্তব্যগুলো, আমাদের অ্যানাউন্সগুলো এবং আমাদের ঢাকা জজকোর্টের দক্ষ প্রশাসনের যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন জনাব AHM হাবিবুর রহমান ভূঁইয়া জিন্নাহ স্যার, তিনি স্মরণকালের একজন দক্ষ প্রশাসকও বটে, শুধু বিচারক না। তার যে প্রশাসনিক ব্যবস্থাপনা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, দক্ষ প্রশাসন, না হলে আমি এই ঢাকা জজকোর্টেরকে ধূমপানমুক্ত করার আমার কোনো উপায়ান্তর ছিল না। হঠাৎ করে একটা বিপ্লব আমি ঘটিয়ে দিয়েছি কর্তৃপক্ষের নির্দেশে। বিপ্লবে বলা যায়। হঠাৎ ধরেছি, অনেক কাজ ছিল, পরিচ্ছন্ন করেছি, গাছগাছালি লাগিয়েছি, শত শত হকার তুলে দিয়েছি, যেই হকারগুলোর জন্য অনেক চড়াই উতরাই এবং আমার পর অনেক প্রেশার, মানসিক চাপ, অনেক কিছু সহ্য করতে হয়েছিল। তো এগুলো কার জন্য করেছি সহ্য? মানুষের জন্য। মানুষের জন্য মানুষের কল্যাণ করতে গিয়ে আমি কিন্তু সত্যি সত্যি ভিক্টিমাইজ, ওয়ান কাইন্ড অফ। মানুষ তখন এদিকে না পারে আমার নামে মিথ্যা প্রপাগান্ডা, আমার সুনামকে চরিতার্থ করার জন্য বিভিন্নভাবে অভিযোগ, মিথ্যা অভিযোগ দায়ের করে, কিন্তু এগুলো তো মানুষকে থামিয়ে রাখতে পারে না। কারণ আমার মানুষ এখন জেনে গেছে, দেশের মানুষ, পৃথিবীর মানুষ আমার বিষয়টা পুরো জেনে গেছে। ঢাকা সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সারা পুরো দেশের জনগণ জেনে গেছে যে আমি এই বিষাক্ত নিকোটিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। পরিবেশ রক্ষায়, মানুষের জীবন রক্ষায়, শিশুদেরকে ভয়ঙ্কর নিউমোনিয়া থেকে রক্ষায়, অফিস আদালতের নিরাপত্তা রক্ষায়, শৃঙ্খলা বজায় রাখছি কর্মচারীদের মধ্যে। এগুলো একটা শৃঙ্খলার অন্যতম একটা অংশ। হকার বন্ধ করেছি, সিন্ডিকেট তছনছ করে দিয়েছি। এগুলোর মধ্যে একটা সিন্ডিকেট থাকে। এই যে কিছুক্ষণ আগে, আমি ঘণ্টাখানেক আগে আমি আবার একটা টার্নিং দিলাম সূত্রাপুর পুরো এরিয়াটা। কি দেখলাম জানেন? মনে আছে আমি লাইভ করছিলাম কিছুদিন আগে, একটা কথা বলছিলাম, ওই যে চট্টগ্রামে যেদিন গিয়েছিলাম, তো এই যে ডায়ালপট্টি মোড় নামে একটা জায়গা আছে সূত্রাপুরে, হাতের বামে একটা গলি আছে, সেখানে একটা লন্ড্রির দোকান আছে, সেখানে একটা এই যে গ্যাস লাইনের পাইপ আছে। আমি দেখছিলাম প্রায় আজকে 10 দিন আগেই, 12 দিন আগেই এটা লিকেজ হয়ে সেগুলোতে দুর্গন্ধ, গ্যাসের যে গন্ধ, কীরকম দুর্গন্ধ বুঝেন, বিষাক্ত দুর্গন্ধ বের হচ্ছে। সেই দুর্গন্ধ আবার আজকে আমি পেলাম। তা আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম যে এটা কি খবর দেওয়া হয়নি গ্যাস কোম্পানিকে? কেউ বলতে পারে না। তো কেন? এই যে পাবলিক অ্যাওয়ারনেস নাই, তাহলে কি একটা দুর্ঘটনা ঘটে যাবে? ওখানে তো কেউ একটা বিড়ি সিগারেট আগুন ফেলে দিতে পারে, অবশ্যই পারে। এই ঘটনাটাই আমি বলি। আবার ওইটার দেখার 1 মিনিট পরে আমি আবার ওই রাস্তা দিয়ে সূত্রাপুরের গলি দিয়ে আপনার এই যে কি বলে ওইটা, ঋষিকেশ দাস রোডের ওদিকে যাচ্ছি। যেতে যেতে আমি সামনে দেখি যে একজন এইভাবে শার্ট প্যান্ট স্যুট আলো সিগারেট খায়, সিগারেটটা ফেলে দিল, মানে এইভাবে ফেলে দিল। তো আমি পেছন থেকে অবজারভেশন করলাম। একা তো অভিযান চালায়নি, আর ক্যামেরা ছিল না, ক্যামেরা থাকলে অভিযান চালাতাম। তো তখন বিড়িটা নিভায়নি। সেই আগুনটা যদি ওই গ্যাস পাইপ লাইনের ওখানে পড়তো তাহলে কি হতো? তা আমি এই যে মানুষের জনসচেতনতা বৃদ্ধির জন্য, পাবলিক অ্যাওয়ারনেস ইনক্রিজিংয়ের জন্য, বুস্ট আপ করার জন্য, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কল্যাণে যুদ্ধ করছি। এগুলো কার জন্য? এর চেয়ে ভালো কাজ আর কী হতে পারে? এখন এই ভালো কাজ করতে গিয়ে হ্যাঁ অবশ্যই কিছু লোকের কাছে খারাপ হবো। কেন? যারা বিড়ি সিগারেট বিক্রি করে তারা এখন চিন্তা করে সে তো আমার শত্রু হয়ে যাবে। সে যদি আমার কথা খারাপ বলে, আপনার খারাপ মেনে নেবেন? আপনাকে আগে বিচক্ষণতা তৈরি হতে হবে। এই পান বিড়ি সিগারেটের দোকানগুলো, আদালত পাড়া সবাই আমার নামে অভিযোগ দেয়, অনেকে দিচ্ছে মিথ্যা অভিযোগ, আমাকে জর্জরিত করতে চায়। সে কি আর মানুষ খায়? এই মিথ্যা অভিযোগ তো মানুষ খায় না, পারবেও না। তারা বিভিন্ন মানুষের কাছে অপবাদ দিয়েছে আমার বিরুদ্ধে। তা আপনাকে বুঝতে হবে, তারপর কমেন্ট করতে হবে। এমনি কারো কথা শুনে হুটহাট করে কোনো রিমার্ক বা কমেন্ট করা যাবে না। তো এই যে পাবলিক অ্যাওয়ারনেসগুলো, জনসচেতনতাগুলো, আজকে কি এমনি এইটা এই সময়ে সবাইকে ধন্যবাদ। আসলে স্যার ওই যে ব্রিং দেম ক্যামেরা, আমি এটা পারতেছি না। হ্যাঁ, আমার এইখানে
আমি আসলে ব্রিং দেম আপনাদেরকে ক্যামেরায় নিতে, হ্যাঁ। তো আমার কি একটা সমস্যা হয়েছে আমি পারতেছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা গভীর মনোযোগ সহকারে আমার বক্তব্য শুনছেন। একটু শুনতে হবে আজকে, যাদের সময় আছে আপনারা স্টে করবেন, স্টেবল করবেন আমার লাইভে, হ্যাঁ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেহেতু 2025 সালের আমার সমাপনী বক্তব্য হচ্ছে, তো আমরা কেন করলাম এই ধূমপান বিরোধী অভিযান, কেন শুরু করলাম, কিসের জন্য? মানুষের জন্য। মানুষ সুস্থ থাকুক, মানুষ সুন্দর পরিবেশে বসবাস করুক, মানুষ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাক। এটা ছোটোখাটো একটা বিষয় না। বিষাক্ত নিকোটিনকে বলা হচ্ছে হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। আপনি খেয়াল করছেন যে জিনিসটা আপনি ধূমপান না করেও, বিড়ি সিগারেট না খেয়েও আপনি অন্যের বিড়ি সিগারেটের ধোঁয়ার কারণে আপনি আক্রান্ত হচ্ছেন। আর যখন আপনি এই আক্রান্ত অবস্থায় হসপিটালে যাচ্ছেন চিকিৎসকের কাছে, ডাক্তারের কাছে, ডাক্তার তখন কি বলে জানেন? আপনি কি বিড়ি খান, সিগারেট খান? না তো। এক মানুষ আমি এরকম পেয়েছি, আমি তো বিড়ি সিগারেট খাই না। কয় না, আপনি বিড়ি সিগারেট খান। কীভাবে খান? ডাক্তার তখন বলে দিল, বুঝতে পারছে যে আপনি ইনডিরেক্টলি। ওনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় চাকরি করেন? আমি একটা গার্মেন্টসে চাকরি করি। তো ওখানে কি বিড়ি সিগারেট কয়? প্রচুর। ওই বিড়ি সিগারেটের ধোঁয়াগুলো আপনার ভিতরে ঢুকেছে। এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোকিং, পরোক্ষ ধূমপান। আশেপাশে যে লোকগুলো অবস্থান করে ধূমপানকারীর, তারাও তাদের ধূমপানের বিষাক্ত নিকোটিনের ধোঁয়া তাদের ভিতরে প্রবেশ করে সেকেন্ড হ্যান্ড স্মোকিং হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়। আর শিশুগুলো তো নিউমোনিয়া আক্রান্ত হয়। এই যে আমাদের পৃথিবীটা গোলাকার, বিকিরণ এইভাবে ঘুরতেছে। এই যে যত আমাদের বিষাক্ত ধোঁয়া, বায়বীয় পদার্থগুলো, এগুলো বায়ুর মাধ্যমে মিশে গিয়ে, যদি ইন্টারনেট আমরা বায়ুর মাধ্যমে পাই, তাহলে আমরা কি এই যে বিড়ি সিগারেটের ধোঁয়াগুলো কি কিসের মাধ্যমে যাচ্ছে? এগুলো তো পৃথিবীর মধ্যেই, তাই না? প্লেটের মধ্যেই এগুলো বিকিরণ হয়ে আমাদের বাসাবাড়ি পর্যন্ত চলে আসছে, অফিস আদালতে ঢুকে পড়ছে, স্কুল কলেজে ঢুকে পড়ছে, কোম্পানিগুলোতে ঢুকে পড়ছে। যার ফলে যারা ধূমপান করছেন না তারা সহ আমরা সকলেই আক্রান্ত হচ্ছি। আক্রান্ত হয়ে কী হচ্ছি? কারো ফুসফুসে ক্যান্সার হচ্ছে, কারো লিভারে হচ্ছে, কারো ব্রেন স্ট্রোক হচ্ছে, কেউ নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, কেউ সহ চোখের দৃষ্টিশক্তি, স্মরণশক্তি, মেধাশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। এতগুলো ক্ষতিকর দিক কি করে এই তামাকজাত দ্রব্য, বিশেষ করে বিড়ি সিগারেট অফিস আদালতে বিক্রি হয়? তো সেজন্য এই যে এরকম বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য মানুষের কল্যাণে যে গতকালকে যে অধ্যাদেশটা জারি করা হয়েছে 2025, আমি সরকারকে সাধুবাদ জানাই যে তারা অন্তত আমাদের এই আলাপ আলোচনাগুলোর মধ্যে এগুলো চিন্তাধারা করে, হ্যাঁ, এটা আমি মনে করব এটি আমাদের গ্রিন নেশন 1971 ইউটিউব চ্যানেলের একটি বড় সার্থকতা। আর এই চ্যানেলে যারা আমাকে সহযোগিতা করছেন তারা এই সার্থকতার অংশীদার। কারা সহযোগিতা করছেন? আমি প্রথম যে নামটি বলবো, আমাদের সেই একজন বিচক্ষণ ব্যক্তি, যার মতো আর কখনো এরকম ব্যক্তিত্ব, সৎ মানুষ, সাহসী মানুষ এবং ন্যায়পরায়ণ সাহসী ব্যক্তিত্ব পাবো কিনা তা জানি না। তিনি হলেন আমাদের ঢাকা জজ কোর্টের সাবেক মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব AHM হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না স্যার। এর সাথে আরও অনেক কয়েকজন ছিল। জাজ ইনচার্জ ডক্টর আরিফুল ইসলাম স্যার ছিল। তারপর ওখানে আমাদের কিবরিয়া স্যার ছিল, অতিরিক্ত জেলা জজ। তিনি এখন সম্ভবত মিনিস্ট্রিতে সংযুক্ত। তিনি একজন সৎ মানুষ, তিনি এগুলোর পরিবেশের বিষয়ে সোচ্চার ছিলেন। ফেরদৌস ওয়াহিদ স্যার, উনিও সোচ্চার ছিলেন, কোনো বিরোধিতা করেন নাই। কিন্তু অনেকে আমরা দেখছি, আমাদের কাছে কানে খবর এসেছে, অনেকে অযথা বলেছেন আমরা মাইকিং করি, করি। আরে আপনি মাইকিং করেন না, আন্দাজি কথা বলবেন না। এই মাইকিংগুলো আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাধুবাদ জানিয়েছে। আমার এই মাইকিংয়ের মাধ্যমে মানুষ রক্ষা পেয়েছে বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে, যা দেশের প্রশাসন আমাকে সাধুবাদ জানাচ্ছে, এখনও আরও জানাবে, এবং আমিও জানাচ্ছি যারা আমাকে সহযোগিতা করছে।
তারপর আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পাবলিক প্লেসের জন্য কেউ ধূমপান না করতে পারে। ধূমপান এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান অর্থাৎ ওপেন স্মোকিং একটি মানুষের জীবনে জনস্বাস্থ্যে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের ক্ষেত্রে। সেজন্য এই গত বছর 25 সালেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, তিনি একজন মিলিটারি অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্যার, তিনি আমাকে সর্বপ্রথম এই প্রশাসনের মধ্যে সাধুবাদ জানিয়েছেন। তিনি আমাকে ডেকেছেন, তাদের যে টিম রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকগণ, তাদের সহ নিয়ে বসে আমাকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। আমি স্যারকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই, স্যার স্যালুট ইউ। তিনি আমার ভিডিও দেখে আমাকে রেসপন্স করেছেন যে এরকম একটি কল্যাণমূলক কাজ আপনি যেভাবে সাহসিকতার সাথে বিচক্ষণতার সাথে যে অভিযানগুলো ফেস করেছেন, লঞ্চ করেছেন শুধুমাত্র মানুষের কল্যাণে, তা সত্যি অসাধারণ। অত্যন্ত খুশি। এরপরে সর্বশেষ আসলো আপনার চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন স্যার। তিনিও একসময় ঢাকা ডিসি অফিসে চাকরি করতেন। তো ঢাকা জজকোর্টের পরিবেশ উনিও দেখছিল, এত সুন্দর হয়ে গেছে। আমি তখন বললাম, স্যার আরও সুন্দর থাকতো। আমি যখন নাজির ছিলাম তখন তো একটা বিড়ি সিগারেট খাইতে মানুষ আতঙ্ক, প্যানিক সৃষ্টি হতো যে নাজির সাহেব আসতেছে। এটা আসলে কোনো আমার মানে অহংকার বা গর্বের কথা না, এটা একটা কল্যাণমূলক কাজ। এটাই ওনাকে সহ্য করতে পারেনি। নাজির কি আসলে একটা সিগারেট খেলে কি? আরে না, এখানে প্যানিক থাকা ভালো ছিল, পরিবেশ ভালো ছিল। এতে করে কার সুনাম বৃদ্ধি পাচ্ছে? শুধু কি আমাদের? প্রথম সুনাম অর্জন হয়েছে ঢাকা জজকোর্টের দক্ষ প্রশাসনের। এটি একটি গ্রেট অ্যাচিভমেন্ট ফর ঢাকা জজকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়ারি অ্যান্ড কাউন্ট্রি, মাই হোমল্যান্ড, আমার স্বদেশ। এগুলো তো আমার কোনো এখানে ব্যক্তি স্বার্থ হাসিল হয়নি। এত বড় কাজ করার পরেও যখন বিভিন্নভাবে মানুষ পীড়া দেয় আমার এই কাজগুলোকে থামিয়ে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য, কেন? আমি যদি ধূমপান আন্দোলন অব্যাহত রাখি তাহলে এখানে কেউ বিড়ি সিগারেট বিক্রি করতে পারবে না, তাদের স্বার্থের আঘাত লাগবে। এখন আপনি সরকারকে বলেন যান দেখি, এখন তো আপনি আশেপাশে বিড়ি সিগারেট বিক্রি করতে পারবেন না। এখন তো আমি ধরবো, আমার দেখা হলে আমি ধরবো যে বিড়ি সিগারেট কেন বিক্রি করেন, ধরে নিয়ে প্রশাসনের হাতে হস্তান্তর করব। আদালতের নিরাপত্তা কেন বিঘ্নিত করেন? কেন ধূমপান করছেন? আপনার ধূমপানের কারণে মানুষগুলো আক্রান্ত হচ্ছে। এখানে আমাদের অনেক বিজ্ঞ অনেক মাননীয় সিনিয়র বিচারক মহোদয় রয়েছেন, সিনিয়র জেলা জজ, সিনিয়র অতিরিক্ত জেলা জজ, এসব নামি দামি মাননীয় বিচারকবৃন্দ রয়েছেন। তারা কি আক্রান্ত হচ্ছে না? তারা তো এখানেই ইনডোরের মধ্যে আছেন, কিন্তু এই যে আমরা ধূমপান করছি, ধোঁয়াগুলো কোথায় যাচ্ছে? অক্সিজেন কি ওই রুমে যায় না? তাই অক্সিজেন যখন যায় এই বাতাসের মাধ্যমে, তখন তো এই ধূমপানের ধোঁয়াটাও চলে যাচ্ছে, প্রবেশ করছে মাননীয় বিচারকবৃন্দের রুমে। তাহলে কি সেখানে ইনডোরের পরিবেশটা, এনভায়রনমেন্টটা নষ্ট হচ্ছে না, শুধু কি বাইরেরটা? তা আপনার ধূমপানের কারণে যদি মাননীয় বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিচারপ্রার্থী জনগণ সবাই যদি আক্রান্ত হয়, তাহলে আপনি এটা এত খারাপ কাজ কিছু হতে পারে না। সফলভাবে প্রচারণার জন্য এবং আপনার চেষ্টার ফলে সরকার আজ দারুণ আইন পাশ করলো। ধন্যবাদ স্যার। এর জন্য তো আমি তো আপনার কথা আসি নাই। তো আমাদের এখানে অ্যাডভোকেট বাসুদেব স্যার বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচক্ষণ আইনজীবী, যার ভিতর তিল পরিমাণ অহংকার নাই। আমি খাদেমুল দেখেছি, আমি খাদেমুল যেটা বলি এটা মিলিয়ে নেবেন। তিনি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। কী ঠেকাটা পড়ছে আমার, সেই 23 সাল থেকে আমার সাথে সঙ্গ দিয়েছে। তিনি এক বাক্যে জানিয়েছে যে আপনার এই কাজগুলো ভালো। প্রতিদিন সকালে ভোর 6টা 5:30 চলে যেতাম, দেখে আগে ইন্সপেকশন করতাম, ভিজিট করতাম রুম বারান্দাগুলো ঠিক আছে, কেউ বিড়ি সিগারেট, ওয়াশরুমগুলো ঠিক আছে কিনা, হকার মকার কোনো দিক দিয়ে আসতেছে কিনা, এগুলো মনিটর করার পর আমি আমার স্পিচ, মোটিভেশন, বক্তব্য, কাউন্সেলিং পুরো মাঠ ঘুরতাম। ওই যে বাসুদেব স্যার সহ ওনারা অনেকে 20-30 জন হাঁটতো, বিজ্ঞ আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা, সবাই আমাকে সাথে স্যালুট জানিয়েছে। পৃথিবীর মধ্যে স্মরণকালের ইতিহাসে আমি এই কাজটি করেছি।
মানুষকে বিষাক্ত নিকোটিনের হাত থেকে রক্ষা করার জন্য, আদালতের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, আদালতের ভাবমূর্তি পরিবেশ বিশ্বের আঙ্গিনা তুলে ধরেছি আমার নেতৃত্বে, কর্তৃপক্ষের নির্দেশে। কি মনে করছেন? এমনি তো কোটি কোটি মানুষ আজকে আমাকে ভালোবাসছে না দেশের। তো এই যে দীর্ঘ 1 মাস আমি এই লাইভে বিশেষ করে সরাসরি কথা বলার সুযোগ পেলাম, যেহেতু এই 1 মাস ভ্যাকেশন ছিল, বিভিন্ন দিন বিভিন্ন বিষয়ে কথা বলেছি, সবাই মিলে এই পরিবেশ নিয়ে সব কিছুর যেখানেই যাই নিয়ে কথা বলি। আমার তো সব পরিবেশ, আমি হকারত নির্মূল করেছি, শুধু কি ধূমপান, হকার নির্মূল করেছি। হকার নির্মূল করে আমি প্রশংসিত হয়েছি। কোনো লোভ, কোনো দুর্নীতি, কোনো লোভ আমাকে স্পর্শ করতে পারে নাই, আমাকে খাদেমুলকে। আমি যদি স্পর্শ করতো এই হকার চ্যাপ্টারটা আমি হাত দিতাম না, কেউ হাত দেয়নি আমার আগ পর্যন্ত। সেগুলো আমি হাত দিয়েছি সততার সাথে, অথরিটির সাথে, কখনো বেইমানি বা মিসগাইড করি নাই, যে বাইরের পরিবেশ খারাপ রেখে অথরিটিকে 4 রুমের মধ্যে যা বলে নাই যে স্যার সব ঠিক আছে। যদি ঠিক আছে ঠিক বলতাম, যদি ঠিক না থাকতো সেটাও আমি বলতাম যে স্যার আজকে ঠিক নাই। তো তখন আমার আজকে একটা কথা মনে পড়ছে, আমার তৎকালীন ওই যে মাননীয় জেলা জজ জনাব AHM হাবিবুর রহমান ভুইয়া জিন্না স্যার, তিনি আমাকে বললো যে খাদিম, উনি ভালোবেসে আমাকে তুই তাই করে বলে, তো আজকে তুমি যে আমি একটা অফিসের কাজে বাইরে গেছিলাম, তুমি নাই তো হকারগুলা ঢুকতেছে, এই যে তোমার পিছু হকারগুলো তোমার খবর রাখে, যদি তুমি না থাকো তখন হকারগুলো চলে আসে। তখন আমি সিস্টেম চেঞ্জ করে দিলাম যে আমাকে তো যে কোনো সময় বাইরে মুভ করতে হতে হবে, তখন কি হকার এসে বসে যাবে এটা হইলো, বা আমি খাদেমুল আজকে থাকলাম না। এই সিস্টেম করে দিতে হবে এখানে, মানে এখানে পার্মানেন্ট সিস্টেম করে দিতে হবে, এখানে পার্মানেন্ট রুলের মতো, মানে পার্মানেন্ট এখানে আইন তৈরি করতে হবে, এরকম মানে চিন্তাধারা করছিলাম যে কী পলিসিগুলা, কোন ভালো ভালো পলিসি, ইনোভেশন আইডিয়া, এগুলো ক্রিয়েট করতে হবে। তখন আমি এই করলাম যে পুলিশে যখন দিচ্ছি হকারকে, আধা ঘন্টা পরে চলে আসে, তো আরেক লস। এমনও কথা শুনেছি পুলিশ তার পকেটে যা টাকা পয়সা ছিল, নাম বলে তারা যে হ্যাঁ অমুকে নিয়ে নিছে, তমুকে নিয়ে নিচ্ছে, এই আরেক ক্ষতিগ্রস্ত। চিন্তা করলে এই গরিব লোকটারে পুলিশে দিয়ে আবার এর কাছে যা টাকা পয়সা নিয়ে দিচ্ছে, এখন কী করি কম, আমার তো ক্ষমতা নেই যে আমি ধরে রাখার। তখন আমি বিভিন্ন পলিসি অবলম্বন করছি, তার মধ্যে একটা বলবো, আরও অনেক, যে আমি চিন্তা করলাম যে যেহেতু গরিব মানুষ হকার, এবং যারা না বুঝে আসতেছে তারা আসলেই প্রবেশ করলেই তাদেরকে আমি ধরে নিয়ে নেজারাত বিভাগে আসি। আসার পরে আমি তাদের মালটা সুন্দর করে ঢেকে রেখে দিই, যে যাও বাবা 2 ঘন্টা কাজ করে দাও আমারে, কোনো কথা নাই, প্রতিষ্ঠানের স্বার্থে, এটা আমার ব্যক্তির স্বার্থে না, প্রতিষ্ঠানের সাথে আমার জজ স্কোরটা চকচক থাকবে। যা তুমি কেন আসছো, তোমার সাথে আমার খারাপ ব্যবহারও করার দরকার নেই, গালিগালাজও করার দরকার নেই, আসছো ভাই তুমি আমার 2 ঘন্টা পরিষ্কার করে দাও, আমার ওই বারান্দাটা বটতলার মাঠটা একটু পরিষ্কার করে দাও, ওই সিঁড়ি, কারণ আমাদের পরিচ্ছন্ন কর্মী কম, এত বড় একটা বিশাল ঢাকা জজ কোর্ট, 9 জন পরিচ্ছন্ন কর্মীতে কিছু পারবেন? 24 আওয়ার্স, এটা আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, শুধু 1 ঘন্টার জন্য না। ঢাকা জজ কোর্ট তো খুব ময়লা ছিল। এখন তো শোনেন, যারা তো নতুন আসছেন তারা কিন্তু বুঝবেন না, যারা পুরান লোক ঢাকার এখানে তারা বলতে পারবেন ঢাকা কীরকম ধরনের ছিল। পুরান ঢাকা তো কে করে, ময়লা পড়ে থাকলো কেন, এখানে মানুষ পড়ে থাকলেও এখানে খবর নেয় না, ময়লা কেন, তো দেখেন না। সে জায়গায় আমি এগুলো উদ্যোগ গ্রহণ করলাম, কর্তৃপক্ষ আমাকে যথাযথভাবে সহযোগিতা করলো, পুলিশ প্রশাসন সহযোগিতা করলো, ঢাকা আইনজীবী সমিতি যথেষ্ট সহযোগিতা করছে, সাপোর্ট দিয়েছে, অসংখ্য স্থানীয় লোকজন সাপোর্ট দিয়েছে। তখন আমি হ্যাঁ স্যার ঠিকই বলছেন যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্যারের অফিসে সেমিনারের পর সরকার আইন পাশ করলো। হ্যাঁ, এটা তো সত্যি, এটা তো আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এবং চট্টগ্রাম বিভাগে ইনশাল্লাহ ওখানকার যে মাননীয় বিভাগীয় কমিশনার রয়েছেন ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার, আমি বলেছি স্যারকে যে স্যার আপনি 11 জেলার ডিসি স্যারদের সাথে আলাপ আলোচনা করে এই ধূমপানগুলো, পাবলিক প্লেসগুলো স্মোকিং ফ্রি এরিয়া জোন তৈরি করেন। তো অবশ্যই, তো এটার জন্য তো আজকে আমার এই ফাইনাল বক্তব্য হচ্ছে। তো আমার অবদান চিরন্তন সত্য স্মরণীয় হয়ে থাকবে। অবশ্যই স্যার, আমি তো বললাম যে আমার অবদান শুধু না, আমাকে যারা
এই কাজে সহযোগিতা করছেন। বিশেষ করে আপনি আমার সাথে নেতৃত্ব দিয়েছেন। আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল গ্রিন নেশন 1971-এর একজন অ্যাডভাইসর, রেসপেক্টেড অ্যাডভাইসর, সম্মানিত উপদেষ্টা। আমি আরও 5 জন অ্যাডভাইসর এখানে নিয়োগদান করব। তো আবার মনে করবেন না যে টাকা পয়সা আছে, এখানে ফ্রি আসতে হবে, ফ্রি কাজ করতে হবে, এই মনে করে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনাকে অভিনন্দন জানানো হবে। তো স্যার চট্টগ্রামের 8 জেলা 11 জেলার দায়িত্ব নিয়ে নিচ্ছে, যে 11 জেলা কোনো ধূমপান হবে না। এখন অচিরেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমি আলাপ করেছি, স্বাস্থ্য বিভাগের সাথে। হ্যাঁ, এখানেও আমাদের একটা প্রোগ্রাম হবে। তো এই যে আপনারা মোহাম্মদ শাহিন মজুমদার, হ্যাঁ ক্যামেরা নিতে পারতেছে কিন্তু হয় না। হ্যাঁ, জয়েন ইউ অন ভিডিও। হ্যাঁ, অ্যাডভোকেট, হ্যাঁ হয় না বুঝছেন, ক্যামেরায় নেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি ক্যামেরায় কারো তো অনেকের ক্যামেরা, আপনাদের সুইচ অফ আছে, আপনার সুইচ অন করেন, তাহলে আমি ক্যামেরা নিতে পারবো। একজন সম্ভবত অ্যাডিং হচ্ছে, দেখি কি অ্যাডিং হচ্ছে। শাহিন মজুমদার। তো এইভাবে রাষ্ট্রের, হ্যাঁ ডিক্লাইন্ড, হ্যাঁ আচ্ছা ডিক্লাইন্ড হলো। রাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এই বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসছেন। শুধু ঢাকার লোকজন না, এখন পুরো দেশের। আমাকে সৌদি আরব থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে আপনার কাজগুলো খুব ভালো। আমেরিকা থেকে বলা হয়েছে, আমেরিকা থেকে আমাদের এক স্টাফে ছিল, এক সময় কোর্টে চাকরি করতো, তো উনি আমেরিকা থাকে, অনেক দিন আগে চলে গেছে। তিনি বলছে যে আমার কাজগুলো খুব প্রশংসিত, ওই মার্কিন যুক্তরাষ্ট্রেও এগুলো প্রশংসিত হচ্ছে। আরো অনেকে বলছে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে বলছে, আমাকে চীন থেকে বলছে যে এরকম একটি ইনোভেটিভ ডিসিশন, উদ্যোগ, ভলান্টারিলি ডিসিশন কয়জন করে, সাহসী, এই কাজগুলোতে সাহসের দরকার আছে। বিড়ি সিগারেটে বাধা দিব, আবার ঝগড়া করবে, ব্যারিকেডিং করবে, এরকম সাহস কার আছে? সে তো মানুষের কাতারে পড়ে না। একজন সভ্য, একজন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি কখনো ওপেন স্মোকিং করতে পারে না। কারণ কেন পারবে? যদি কেউ আমাকে আজ পর্যন্ত আমার এই সব অভিযানে কেউ উত্তর দিতে পারেনি। আপনি আপনার ধূমপান থেকে নির্গত বিষাক্ত নিকোটিনের ধোঁয়া, যা হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী, এই ধোঁয়াটা আপনি একটানে বের করে 5,000 এরকম বিষাক্ত ধোঁয়া মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। বাতাসের মাধ্যমে বিকিরণ হয়ে সেগুলো আমরা সুস্থ মানুষগুলো আক্রান্ত হচ্ছি। এটি কি আপনার শিক্ষিত মানুষের পরিচয়? ওই যে বলছিলাম না, একজন হাই অফিসিয়ালে, এখনো সরকারের বিচার বিভাগে আছে, একদম অনেক টপ লেভেলের একজন, আমাকে দেখে হাতটা লুকানিত এক পর্যায়ে উনি ধূমপান ছেড়ে দিয়েছে। কেন? আমাকে ভয় করতো। আমি বললাম, স্যার আমাকে ভয় করেন কেন? এটাকে লিগাল কাজ, ইলিগাল কাজ তো সবাইকে ভয় করে, যত বড় মানুষটা হোক, তাই না? একজন রাষ্ট্রনায়কও যদি অবৈধ কাজ করে, কিন্তু তার ভিতরে ভয় থাকে। তো এইটাই কথা মনে রাখবেন। আর যারা গায়ের জোরে দুই একজন বিড়ি সিগারেট খেয়েছেন ঢাকা চস্কোটে, আমি দেখেছি। আমি আপনাদের আবারও সবিনয়ে অনুরোধ করতে চাই, এগুলো গায়ের জোর, পেশি শক্তি, এইসব বিষয়ে প্রদর্শন করবেন না। আমাকে আপনারা বলেছেন যে ভাই আপনি একা দেশটা ঠিক করতে পারবেন। আমি আগে ঠিক হই না, আপনি দেশের কথা চিন্তা করেন কেন? আমরা যে জায়গাটাতে অবস্থান করছি সেই জায়গাটার আমরা পরিবেশ ঠিক করি। আর এখানে এই বিষয়ে সচেতন হতে তো আমাদের 10টা টাকার প্রয়োজন হয় না, যে বাজেট আনতে হবে, এটা সভা সেমিনার করতে হবে, তারপর এমন তো কোনো কথা না। তা আমরা যদি আমাদের তৎপরতার জন্য, সচেতনতার জন্য আমরা এখানে বিড়ি সিগারেট বন্ধ করে দিতে পারি, যার ফলে মানুষ এখানে দূষণমুক্ত পরিবেশে বিচারপ্রার্থী মানুষেরা বিচারিক সেবা গ্রহণ করবে, মাননীয় বিচারক বৃন্দ নির্বিঘ্নে দূষণমুক্ত পরিবেশে বিচার কাজ পরিচালনা করবে, মাননীয় বিজ্ঞ আইনজীবী বৃন্দ দূষণমুক্ত পরিবেশে এক কোর্ট থেকে আরেক কোর্টে মামলা হিয়ারিং করার জন্য চলাফেরা করবে, নিরাপদে অফিস আদালত তার নিরাপত্তা ফিরে পাবে। বিড়ি সিগারেট আগুন থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এগুলো অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অফিস আদালত গুলো পরিত্রাণ পাবে। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? তো আমি কি তৃতীয় শ্রেণীর কর্মচারী, হ্যাঁ স্টেনোগ্রাফার, কি মনে লাগে না এই কাজটি করছি?
এখন তো একজন ম্যাজিস্ট্রেট এমনি খালি বের হলে তো মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এটা এত দীর্ঘ 4-5 বছর কাউন্সিলিং করে এত বড় একটা কল্যাণমূলক কাজ করে যাচ্ছি, হ্যাঁ, আপনি স্বীকৃতি দিতে সমস্যা কোথায়? কেন নিজে হিংসা করিয়েন না। কেউ হিংসা করে আজ পর্যন্ত দেখেছেন পৃথিবীতে? এই যে আমাকে বিভিন্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বলেন, শুধু কি বাসুদেব স্যার, একজন বিভাগীয় কমিশনার, এডিশনাল সেক্রেটারি র্যাঙ্ক, জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক, মিলিটারি হাই অফিসিয়াল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, ওনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, কর্নেল। তো ওনারা কি মান সম্মান চলে গেছে? আমি তো মনে করি স্যার, ইউ আর কনসিয়াস পারসন, আই স্যালিউট দেম। কেন? ওনারা ভালো কাজে এগিয়ে আসছেন। এখানে তো আমার খাদেমুলকে উঠানোর জন্য বা খাদেমুল ইলেকশন করবে বা এরকম করে এমন তো ইয়ে করছে। এখানে আমাদের মানুষকে বাঁচানোর জন্য বিষয়, সেই কাজটাকে ওনারা সাপোর্ট করছে, সমর্থন করছে। এখানে কাজ যেই হোক, এই কাজ যদি একদিন ফকিরও করে, ভিক্ষুকও করে, আমি তো তাকে স্যালুট জানাবো। আর হিংসা করে কেউ কোনো কিছু পারছেন পৃথিবীতে করতে পারছে? যে হিংসা করছে সে নিজেই তার হিংসার আগুনে জ্বলে পুড়ে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনি দেখেন না, আপনার এলাকায় একজন নেতৃত্ব দিচ্ছে, হয়তো দেখবেন যে 5 পাসও করেনি, কিন্তু সে এলাকার মন্ত্রী, এমপি। কেন? এটা কিন্তু ফেলে দিন না। আমি কথাটা কেন বললাম? আল্লাহ পাক তার ভিতরে নেতৃত্বের গুণাবলী দিয়েছেন, যে তুমি সমাজে নেতৃত্ব দিয়ে কিছু মানুষের উপকার করতে পারবা। এগুলা গুণাগুণ আছে বলে মানুষগুলো, বিভিন্ন ছোট ছোট মানুষগুলো, অল্প শিক্ষিত মানুষগুলো কিন্তু নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিতে তো লেখাপড়া লাগে না, অত না, একটু শুধু জ্ঞান থাকলে হবে। আমি কি ওই পিএইচডি না ব্যারিস্টারি পাস করছি না সচিব হয়েছি সরকারের? তারপরে তো আমার ছোট ক্ষুদ্র কর্মচারী হয়তো আমার মাথায় একটা ভালো আইডিয়া আসছে যে স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে মানুষ এভাবে বিড়ি খাচ্ছে আর মানুষগুলো আক্রান্ত হচ্ছে, রোগাক্রান্ত হচ্ছে, যার ফলে বাংলাদেশে প্রতি বছর 1,61,000 মানুষ মৃত্যুবরণ করছে। এর দায়ভার কে নিবে? এর দায়ভারটা কে বহন করবে? আমি এই প্রশ্ন আপনাদের কাছে আজকে রেখে গেলাম। যার ধূমপানের কারণে, সামগ্রিক একটা ধূমপানের কারণে রিপোর্ট অনুযায়ী 1,61,000 মানুষ মৃত্যুবরণ করছে, এর দায়ভারটা কে নিবে? শুধু কি এটা? আমি একটা রিপোর্ট পেলাম, 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে 6 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এই ধূমপানের কারণে। কি বললাম? আবার শুনে নেন, আবার বলছি। 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে 6 কোটি মানুষ এই বিষাক্ত নিকোটিনের ধোঁয়ার তারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 6 কোটি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক 50%, অর্থাৎ 3 কোটি মানুষ ছিল যুবক। কারণ এই ধূমপানটা শুরু হয় আগে যুবকদের মধ্য দিয়ে। যুবকরাই শুরু করে। কখন শুরু করে জানেন? এই যে স্কুল কলেজ যায় যখন, বিশেষ করে কলেজ আর ভার্সিটি, একটা টান দিয়ে দেখি তো আজকে একটা মজা, মানে ভাবসাব, বুঝছেন না? কলেজ গেছে বা নতুন চাকরি বাকরি, ইয়াং মানুষ, যুবক মানুষ, একটা টানে কি আছে দেখি। কিন্তু আমি যখন কলেজে যাই, আমার বন্ধু বান্ধবরা আমাকে বিড়ি মানে ধরে 2 হাত ধরে মানে মানে ইয়ে করে আর কি, ইয়ারকি করে, ফেজলামি করে আমাকে খাওয়াচ্ছিল। আমি ওই ইয়ারকি ফেজলামিতে আমি কিন্তু ধূমপানে বিরত ছিলাম। তারা করছে, আমি করিনি। এবং আমি তাদেরকে বলে দিয়েছিলাম, তোমরা ধূমপান করলে আমি তোমাদের কাছে আসবো না। তারা আমাকে, ওই বন্ধুগুলো আমাকে খুব ভালোবাসে। আমার শাহিন মজুমদার, শুভকামনা রইল। হ্যাঁ, তো এই যে রিপোর্ট গুলো, এগুলো কি আমার রিপোর্ট? বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। আমাকে আল মাহফুজ, আনাম মাহফুজ, ভালো আছি আমি, দেখো, হ্যাঁ, কথা শুনো, আমি যদি আবার উত্তর দিতে যাই, আসলে আমার ধারাবাহিকতা, আমি কিন্তু আবার অন্য বিষয়ে চলে যাব। আপনার জন্য শুভকামনা রইল, অবশ্যই শুভকামনা, তুমি তো আমার নিজের লোক। হ্যাঁ, এবং তুমি তো অনেক আমার সাথে ধূমপান বিরোধী অভিযানে অনেক অংশ নিয়েছো। আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছে, ওই যে তার মধ্যে একজন মাহফুজ, আমাদের কোর্টের, হ্যাঁ, খুব ভালো ছিল, অত্যন্ত বিনয়ী। এবং এই যে মাহফুজ, ইসমাইল, তারপর ওখানে এই যে একটা ছেলে আছে, ওই আপনার কি বলে, আসলাম, সুশীল, এই নায়েব নাজিরও আমাকে মোটামুটি সহযোগিতা করছে। বর্তমান যে নায়েব নাজির, রাজু খান, সেও, আমি নাজির থাকা অবস্থা সে আমারও নায়েব নাজির ছিল। তো কিন্তু আমি এখনো সবাই অনেককে বলি যে আপনারা এই অভিযানগুলো পরিচালনা করেন, হকার গুলো রাস্তা ফুটপাতে কেন বসছে, এগুলো তো আমি তুলে দিয়েছিলাম, আমার একটা লজ্জা লাগে।
যার নেতৃত্বে, আমার এই দুই হাতের নেতৃত্বে এই হকারগুলোকে তুলে দিয়েছিলাম ফুটপাথগুলোতে, শুধু ভিতরে না, ভিতরে তো বজায় আছে, ভিতরে কেউ ঢুকতে পারে না এমন সিস্টেম করে দিচ্ছে। আর এখানে হকার বসানোর কারো সিস্টেম নাই। পরবর্তীতে কি হয় তা জানি না, কিন্তু আমি তো করে দিচ্ছি, এখন পর্যন্ত বজায় আছে। কিন্তু আপনারা সবাই সোচ্চার থাকবেন, হায়াত মত বলা যায় না। এখানে কিন্তু সেটেল হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে যে হকার মুক্ত, দেশের প্রথম হকার মুক্ত আদালত। সবার উদ্দেশ্য বলে রাখি, এটা আপনারা সবার উপর দায়িত্ব থাকবে। কেউ হকার ঢোকানোর চেষ্টা করলে আপনার মাননীয় জেলা জজ মহোদয় স্যারকে বলবেন। আমাদের বিচারক বৃন্দ অত্যন্ত এই বিষয়ে সচেতন আছে, বিশেষ করে আমাকে অসংখ্য মাননীয় বিচারক বৃন্দ এই কাজে বাহবা জানিয়েছেন, সাবাস জানিয়েছেন। সকল বিচারক বৃন্দ এই আমার সাথে একমত। আমার তো এই যে এখানে নারী শিশু আটে ছিল একজন মাননীয় জেলা জজ জনাব শওকত হোসেন স্যার, এখন মনে হয় নোয়াখালীতে আছে, ট্রান্সফার হয়ে গেছে। তিনি দেখেছেন আমার কাজগুলো, তিনি বলছেন যে আপনাকে আমাদের পুরস্কার দেওয়া উচিত ছিল। আমি বলছি স্যার আপনারা তো কি বলবেন, যে আপনারা না দেন, দেখেন যে আমি একদিন বিশ্ব স্বাস্থ্য, তখন একজন ডাক্তার বললো, আপনি এখানে কেন, আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুরস্কার পাবেন। হাসি হেসে বললো, পাবেন। আপনি যেভাবে আপনার যে টপিক্সটা, এই টপিক্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে টপিক্সটা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ সরাসরি ফিজিক্যালি অভিযান মুভমেন্ট কেউ করতে পারে না। এইভাবে ধূমপান, এই বিড়ি সিগারেট বন্ধ করো, কেন খাচ্ছ, জবাবদিহিতার স্বচ্ছতা কেউ চাইতে পারে নাই, আমি চেয়েছিলাম। সে যত বড় হোক, পুলিশের, র্যাবের বড়, যে আমি সবাইকে প্রতিহত করেছি, সবাইকে প্রতিবাদ করেছি যে আপনি ওপেন স্মোকিং করতে পারবেন না, নো স্মোকিং। কেন? এখানে একটা পরিবেশ ক্রিয়েট করছিলাম, যেন এই পরিবেশটা বজায় থাকলে সবার। আপনি জানতো আজকে মেট্রো রেলে আপনি তাদের যে একটা ভাবগঞ্জ পরিবেশের, আমরা কিন্তু এরকম, আমি চিন্তা করছিলাম যে কোর্ট কাছারিগুলো এরকম ইনোভেটিভ আইডিয়া দিতে থাকবো মাননীয় জেলা জজ স্যারকে, অবকাঠামো উন্নয়ন তো সরাসরি সরকারের বিষয়। তো আমরা পরিবেশটা ঠিক করতে তো আমার পয়সা টয়সা লাগে না। যখন আমি পরিবেশ ঠিক করে নিয়ে আসছিলাম, 24 আওয়ার্স 5 স্টার হোটেলের মতো পরিচ্ছন্নতা রেখেছিলাম, এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে, আরবরিকালচারের মাধ্যমে আমরা অসংখ্য কোটি কোটি টাকার গাছ আমরা এখানে এনেছি। তারাই নিজেরাই এই গাছগুলো এনে দিয়েছেন। আমরা আবার ধরে নিয়েন না যে বলে আমরা গাছ লাগাইছি, হ্যাঁ, এটাও একটা প্রোপাগান্ডা একবার আদালত পাড়া ছাড়িয়েছিল, এই নাজির সাহেব তো গাছে কোটি কোটি টাকা খাইছি। আরে গাছ তো আমরা চিঠি দিয়েছিলাম, এটা গণপূর্ত বিভাগের আরবরিকালচার, তারা ওখানে অনুমোদন হয়ে তারপর আমাদের গাছগুলো সরকারি অফিস আদালতের সৌন্দর্য বর্ধন করে হলো গণপূর্ত বিভাগের একটা ইউনিট আছে, সেটার আরবরিকালচার বিভাগ বলে, আমরা চিঠি দিয়েছিলাম। তো মানুষ না বুঝে এরকম একটা প্রোপাগান্ডা চালিয়েছিল এই আদালত পাড়ার এই যে রেবতী মেনশনের গলিটাতে, বিভিন্ন চায়ের দোকানে। কি হয়েছে? আমি বলে গাছের টাকা মেরে খাইছি, ওই নাজির তো বুঝেন না। এই যে মানুষের মধ্যে অপপ্রচার, কেন এগুলো অপপ্রচার কেন ছিল জানেন? এগুলো একটা কৌশলগত ভাবে আমাদের এই একটা সিন্ডিকেট, একটা চক্র, তারা এই কথাগুলো ছেড়ে দিয়েছে যেন আমার যে সুনাম অর্জন হয়েছে, আমি যে জনকল্যাণে কাজ করেছি, আমি যে বিচার বিভাগের কাজ করছি, এই সুন্দর সুন্দর একটা সুন্দর কার্যক্রমগুলিকে মানে নস্যাৎ করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, এবং আমার সুনাম তারা ক্ষুণ্ণ করার জন্য তারা বিভিন্নভাবে অপপ্রচার আমার বিরুদ্ধে চালিয়েছিল। কিন্তু পারে নাই, জনগণ যখন দেখছে এটা খায় নাই, তারপরে আমার বিরুদ্ধে রিট করতে হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ। তারপর রিটের মাধ্যমে 6 মাস স্টে নিয়ে তারপর আমি কাজের থেকে সরে আসছি। মামলা এখনো শেষ হয়নি, পাইলে পাবো, পাইলে আবার দায়িত্ব পালন করবো, না পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ। এটা নিয়ে খুব লালায়িত না, আমি কাজ করতে পারি, সারা বাংলাদেশে কাজ করব। শুধু যে ঢাকা জজ কোর্ট আছে তা না, এখানে তো করে দিচ্ছি, এখানে এখন আপনারা করেন। আর আমি যদি ভবিষ্যতে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যদি আমি নির্দেশনা বা কর্তৃপক্ষের, ঢাকা জজ কোর্ট কর্তৃপক্ষ যদি উপযুক্ত মনে করেন যে আমার পুনরায় সেই পদে বসাবেন, তো 5 গুণ সেবা বাড়ায় দেব, ফাটাকেস্টের মতো। এলাকা খুব গরম করে দিব, পরিবেশ থাকবে দূষণ মুক্ত, পরিবেশ থাকবে নিরাপদ, পুলিশগুলো গেটে গেটে থাকবে ঠিক সেই মতো, একদম কোনো ভংচং নাই, মানে ভ্রাম্যমান হকার মকার সব আউট চলে যাবে। তবে আপনাদেরকে বারেরও একটা লিখিত নিব এই বিষয়ে, যেন বারের জন্য কোনো বিজ্ঞ আইনজীবী কেউ কারো হকার বা কারো বিরুদ্ধে যেন সুপারিশ না করতে। আমরা একটু জেড একেবারে চালাবো, ওই যে স্টিম রোলার চালায় না, বলে যে এলাকা ক্লিয়ার, এলাকায় কোনো মাস্তান চাঁদাবাজ বা কোনো হস্তক্ষেপ করে এরকম কোনো মানুষ ঝুঁকিপূর্ণ বা দালাল বাটপার, এগুলো তো আমি আগেই তাড়িয়েছিলাম। যাই হোক, আবার
যদি এসে থাকে এগুলো আমরা সব করে দেব, সেটা ভবিষ্যতে এটা আল্লাহ যদি দেয়। আমরা যে আমি যে লক্ষ্য নিয়ে কাজ করছি, যে লক্ষ্য নিয়ে আজকে ফাইনাল বক্তব্য 2025 সালের দিচ্ছি এখন এই মুহূর্তে, সেই বক্তব্যগুলো আমরা শেষ করি। অন্যান্য বিষয়গুলো দরকার 26 সালের আরো কোনো একদিন বলবো। তো এই ধূমপান আসেন, ধূমপান সারা বিশ্বব্যাপী এটি একটি অফেন্স। অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে আপনি যাবেন, চীন, জাপান, আমেরিকা, সুইজারল্যান্ড, এখানে কি হয় না? হয়। সেখানে তো কই রাস্তাঘাটে যেখানে সেখানে তো বিড়ি সিগারেট কেউ খায় না। ওদের যদি একেবারে সচিব কেন, একেবারে সেনাপ্রধান হয়, তারাও ওই ক্ষমতা খাটায় না, তারা আইনগুলো মেনে চলে। এখন আমরা যারা আইনের লোক রয়েছে, বিশেষ করে ডাক্তার, এই যে আমরা বিজ্ঞ মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবী, অফিসার, কর্মকর্তা, কর্মচারী, আমরা যারা আছি, আমরা যদি নিজেরাই ধূমপান করি, তাহলে কি মানুষ কি আমাদেরকে মেনে দিবে? বলেন। আমি যদি ঘুষ খাই, আমাকে মানুষ মেনে নিবে? আদালত পাড়ার মানুষ কেন আমাকে মেনে নিয়েছে বলেন তো? নাজির থাকা অবস্থায় কারো কাছে বলেন তো? আমি হলফ করে এখন আজকে বলছি, আমার চাহিদা ছিল নাকি? আই ওয়াজ নো ডিমান্ড। এইভাবে সুখে দুঃখে হাসে খেলে এইভাবে চাকরিটা করেছি। শুধু কি পরিবেশের কাজ করছি? স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে নেজারতে প্রচুর সংখ্যক লক্ষ লক্ষ সমন জারি করেছি। কোথাও লিফটম্যান আছে কিনা দাঁড়িয়ে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ সিসি ক্যামেরা হাতে নিয়ে অল টাইম, রাতের বেলা রাত 2টায় উঠে আমি দেখি আদালতের নিরাপত্তা নিশ্চিত আছে কিনা, সিসি ক্যামেরা ফলো করি, কারণ সিসি ক্যামেরার অ্যাক্সেস ছিল তখন আমার মোবাইলে। অনেক ইনোভেটিভ কাজ করেছি, চেষ্টা করেছি। আপনারা জানেন একটা জাদুঘর প্রতিষ্ঠা মোটামুটি প্রাথমিকভাবে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা জজ কোর্টে একটা জাদুঘর আমরা খুলেছিলাম। যা দেখছেন ওখানে অন্তত কিছু না পারলেও তো 12-14টা সিন্দুক লাগাই, মাননীয় জেলা জজ বৃন্দের সাবেক ছবিগুলো রাখছি, যারা ইতিমধ্যে অনেকে বিচারপতি হয়ে গেছে, অনেকে রিটায়ার্ড করেছেন, এখন জানি না কি অবস্থায় আছে। তারপর আপনার এই দেখেন, যখন এই কাজগুলো করলাম, এই কাজগুলো করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, মিস্টার ক্রিস হাওয়ার্ড, রেসিডেন্সিয়াল লিগাল অ্যাডভাইজার, এবং ব্যারিস্টার গালিব সহ বিভিন্ন একটা ইউনিট, এবং ইলিনয় অঙ্গরাজ্যের একজন সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ আমাদের এই ঢাকা জজ কোর্টের পরিবেশ পরিদর্শন করে গেছেন। তারা এই দূতাবাসে আমাদের ভিডিও দেখে তারা এখানে এসে তারা আমাদের ঢাকা জজ কোর্টের স্মোক ফ্রি, হকার ফ্রি এন্ড নিট এন্ড ক্লিন ফর 24 আওয়ার্স এই বিষয়গুলো নিশ্চিত করে তাদের একটা পরিদর্শন বইতে তারা স্বাক্ষর করেছেন। এই পরিদর্শন বই ঢাকা জজ কোর্টে আমি প্রথম বাংলাদেশে নাজির হিসেবে ওইটা আমি ঢাকা জজ কোর্টে ওপেন করেছিলাম। আমি শুধু যে কাজ করবো তা না, কিছু ডকুমেন্টারি রেখে গেছি যা নেজারাত বিভাগে আছে। এখন ঢাকা জজ কোর্ট জাদুঘর যারা পরিদর্শন করেছে, ওখানে সিগনেচার আসছে। যারা জজ কোর্টে পরিবেশ, নাইজেরিয়া থেকে এক শিল্পপতি তিনি আসছিলেন কালো করে, তার ছবি অনেকবার আমি ফেসবুকে দিয়েছি। তিনি বাংলায় গান গেয়েছেন এবং আমার পরিবেশ দেখে তাকে বুঝাইতে আমি সক্ষম হয়েছিলাম যে এটা একটা পাবলিক প্লেস, এখানে দৈনিক 5-6 লক্ষ লোকের 3-4 লক্ষ লোকের সমাগম। এই জায়গাটি আমরা চ্যালেঞ্জ করে আমাদের কর্তৃপক্ষ, আমাদের জুডিশিয়ারি অক্লান্ত পরিশ্রমে, নির্দেশনায়, আমি আমার অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বে, পরিচ্ছন্ন কর্মীদের, নিরাপত্তা কর্মীদের সহায়তায় এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আমি এই কাজটা করেছি। তারা আমাকে স্যালুট জানিয়েছে, রেসপেক্ট করেছে, ইনভাইট করেছিল আমেরিকা যাওয়ার, নাইজেরিয়া যাওয়ার। হ্যাঁ, তো আমি এবং মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনেকে এই বিষয়ে অবহিত ছিলেন। তো হয়তো আপনারা বলতে পারেন, ভাই আপনাদের ঢাকা জজ কোর্টের চেয়ে তো ভালো ভালো কোর্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। 100% সত্য কথা। আমার চ্যালেঞ্জটা কোথায় জানেন? আমার ক্রেডিটটা কোথায়? আমি ক্রেডিট কোথায় নিতে চাই? বাংলাদেশে ধরেন সুনামধন্য অনেক স্কুল কলেজ আছে, এখানে রেজাল্ট সবাই ভালো করে কেন? ধরেন ভিকারুন্নেসা নূর স্কুল, ওখানে সব জিনিয়াস গুলা যায়, অ্যাডমিশন হয়। ক্যান্টনমেন্টে জিনিয়াস গুলা হয়, ওখানে পড়াশোনা এমনিই হয়, ওখানে পড়াশোনা করাইতে হয় না। যখন আপনি খারাপ ছাত্রকে, একটা খারাপ স্কুলের খারাপ ছাত্রকে আপনার অধ্যাপনার মাধ্যমে, আপনার চেষ্টার মাধ্যমে, আপনার প্রচেষ্টার মাধ্যমে
ভালো ছাত্র হিসেবে ভালো রেজাল্ট করাতে সক্ষম হবেন, তখনই আপনার সার্থকতা। তো এইখানে বিষয় পুরন ঢাকার বিষয়টা অন্যরকম একটু। এখানে এতটুকু তেল পরিমাণ জায়গার দাম অনেক, যেমন তেমন এখানে পরিচ্ছন্নতা মেনটেন্যান্স বজায় রাখা খুব কঠিন কাজ। সেই জায়গায় যে যে জায়গাটা আমি চ্যালেঞ্জিং মোকাবেলায় কাজ করেছি, ওই যে ঢাকা আইনজীবী সমিতির রাস্তাটা, ওখানে একটা বড় ডাস্টবিন ছিল। ওই যে পুরাতন 6 তলা বিল্ডিং এর মাথায় একটা বড় ডিপো ছিল। এই ব্যারিস্টার ইসমাইল স্যার ওখানে প্রথম বক্তব্য দিয়েছেন যে এখানে একসময় ঢাকা জজ কোর্ট, আমরা যখন বিজ্ঞ আইনজীবীরা ব্যারিস্টাররা প্রবেশ করতাম, মুখে রুমাল চিপে নিয়ে প্রবেশ করতাম, বন্ধ। যখন আমি এগুলো দেখলাম, আমি বললাম যে এখানে কি কোনো জ্ঞানী মানুষ নাই? কারো কি জ্ঞান হচ্ছে না? কারো কিন্তু আহ, একটু শুভবুদ্ধি উদয় হচ্ছে না যে দুর্গন্ধগুলো, ময়লা আবর্জনাগুলো দূর করতে হবে? এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে হাজার হাজার অসংখ্য আইনজীবী, ব্যারিস্টার, মাননীয় বিচারক বৃন্দ, কেউ উদ্যোগ নিচ্ছে না। তখন আমি খালি মাননীয় জেলা জজ স্যারকে কথাটা বললাম, উনি দেন বলার আগেই অর্ডার, বুঝেন তো, মাননীয় জিন্না স্যার। আমি তো ওনার নেতৃত্বে, ওনার নির্দেশে, দিক নির্দেশনায় এবং সহযোগিতায় জাজ ইনচার্জ ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার, উনি আমাদের জাজ ইনচার্জ ছিলেন, ভারপ্রাপ্ত বিচারক নেজারুল বিভাগ, উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনি সবসময় আমার প্রশংসা করছেন বিভিন্ন জায়গায় গিয়ে। প্রশংসা পূজারি আমি কেন বলবো? আমি প্রশংসার মানে প্রশংসা বলতে না, ন্যায় বিচারের উনি সত্য কথাগুলো ফুটায় তুলতেন বিভিন্ন জায়গায়। সত্য কথা কিন্তু অনেকে অনেক কিছু বলতে চায় না, কেন জানেন? অনেকের ভেতরে হিংসা হয়। একদম পরিষ্কার আমি বলে দিই, আপনাদের অধীনস্থ আমি একজন কর্মচারী, আমি যদি একটা ভালো কাজ করি, আমাকে একটা থ্যাঙ্কস দিতে আপনাদের সমস্যা কোথায়? আমি কি আপনার চেয়ার দখল করতে যাচ্ছি? আমি তো আপনার জন্য কাজ করেছি, আমি তো আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করেছি, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছি বিশ্বের বুকে, শৃঙ্খলা রক্ষা করেছি, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। আমি একমাত্র খাদেমুল ইসলাম বাংলাদেশের বিচার বিভাগ কর্মচারীদের মধ্যে, সাধারণত কর্মচারীদের মানে অন্যায় প্রতিবাদ করে হলে ওই যে বিভিন্ন সুযোগ সুবিধা এগুলোর জন্য, কিন্তু আমি যেমন সুযোগ সুবিধার জন্য ইয়া করেছি, আন্দোলন করেছি, হ্যাঁ, আমার স্তর থেকে, পাশাপাশি আমাদের মধ্যে যারা দুর্নীতিবাজ, করাপ্টেড, অপরাধী রয়েছে, তাদের বিরুদ্ধে আমি সোচ্চার দৃঢ় কণ্ঠে কথা বলেছি। এই জন্য আমি অনেক হুমকি স্বরূপ আছি, কখন চাকরি চলে যায় এটা বলতে পারবো না। যে আমরা ভালো থাকি কেন, এগুলো প্রতিবাদ করেছি। এগুলো প্রতিবাদ করলে আমরা ভালো থাকতে পারবো, মানুষ সতর্ক থাকবে। ওই যে একটা কথা বলছি না, যে ভালো ভালো লোকের দ্বারা সবার উপকার হয়, কিন্তু খারাপ লোকের দ্বারা কারো উপকার হয় না। ভালো লোকের দ্বারা খারাপেরও উপকার হয়, ভালোরও উপকার হয়। গয়েরও গং একটা বড় সমষ্টিগত অংশটা, বৃহৎ অংশটা এই ভালো লোকের দ্বারাই সেবাটা পাওয়া সম্ভব, কিন্তু খারাপ লোকের দ্বারা সম্ভব। খারাপ তো তার চিন্তাধারা খারাপ। ওই যে আজকেও তো মানে লাইভে কি আলোচনা করলাম না, যে কি ওই যে যে এক ভোরবেলা এক চোর বের হয়েছে, এক বাড়িতে চুরি করতে গেছে, আর ওই বাড়ির একজন মুরব্বী নামাজ পড়তে উঠছে। এখন যিনি নামাজি ব্যক্তি, পরেজগার ব্যক্তি, উনি নামাজ পড়ার জন্য উজু করছে, আর চোর পাশে একটু দূরে। চোর এখন বলতেছে, আমার চেয়ে আর বড় চোর কে আসলো? দেখেন কার কি ধারণা। চোর যে খারাপ কাজ করে ওর খারাপই ধারণা, আর যে নামাজ পড়তে উঠছে এর ভালো ধারণা। এ আবার নামাজি কইতেছে যে আমার চেয়ে আবার কোন পরেজগার আরো বাইরে হলো রে, আজ বাবা রে বাবা। এই যে ভালো মানুষগুলো ভালো ধারণা নিয়ে আসছে, খারাপ মানুষগুলো কিন্তু খারাপ ধারণা নিয়ে আসে। তো খারাপ মানুষ থাকবে, এদের হিংসা বা এদের কথায়, এদের পরামর্শ বা এদের কথা চিন্তা করলে আমরা ভালো কাজে এগিয়ে যেতে পারবো না। সবসময় মনে রাখবেন, আবেগ নয় বিবেক দিয়ে আপনি কি করছেন, কাজটা কি ভালো না খারাপ। যদি ভালো হয়, আপনার বিবেক যদি ভালো বলে, বিবেক হলো সর্বশ্রেষ্ঠ আদালত। যেমন আমি এখন ধূমপানে বাধা দিচ্ছি, এটা তো ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, কেন বাধা দিব না? আমাকে অনেক বলছে আপনি বাধা দেওয়ার কি? অবশ্যই রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমার সাংবিধানিক অধিকার রয়েছে। আমি তো বিষাক্ত নিকোটিনের ধূমপান থেকে অন্য মানুষের ধূমপান থেকে নির্গত বিষাক্ত নিকোটিনের ধোঁয়ার মাধ্যমে আক্রান্ত হতে পারি না, যার ফলে আমার ক্যান্সার হচ্ছে, যার ফলে আমার নিউমোনিয়া হচ্ছে, যার ফলে আমার লিভারে ক্যান্সার হচ্ছে।
স্ট্রোক হচ্ছে, স্মরণশক্তি কমে যাচ্ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছি। কেন বলবো না? আপনি কি পরিবেশ নষ্ট করতে চান? আমি সচেতন করে দিতে চাই, যারা এই বিষাক্ত নিকোটিনকে শেল্টার দিবে বা এগুলোকে প্রতিবাদ করবে না, যারা দায়িত্বশীল রয়েছে, আমি মনে করি অনতিবিলম্বে, বিশেষ করে সরকার প্রজ্ঞাপন অধ্যাদেশ জারি করেছেন এগুলো অনুযায়ী, এবং আমাদের এখন এই বিষয়ে অধস্তন আদালত সহ অফিস আদালতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট সচিবালয়, তারপর আইন মন্ত্রণালয় সহ সরকারের একাধিক বিভাগ বা মন্ত্রণালয় কর্তৃক এগুলো প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য অফিস আদালতের। এখন তো আরো কড়াকড়ি, কেউ তো বিড়ি সিগারেট খাওয়া তো দূরের কথা, বিক্রি করা যাবে না। এই যে গতকালকের প্রজ্ঞাপন চলে আসলো, কেমন করে বিক্রি করেন দেখি। আর ঢাকা জজকোর্টে আমি স্পষ্ট করে বলে দেয়, যে দোকানগুলো আমি তুলে দিয়েছিলাম বিড়ি সিগারেটের জন্য, আমি নাম উল্লেখ করে দিতে, মিতালি ক্যান্টিনের ওখানে 2টা বিড়ি সিগারেটের দোকান আছে, যেগুলো নিয়ে আমি যুদ্ধ করেছি এবং যারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, হয়তো বিভিন্ন ভাবে মানে অপবাদ দিবে, এই দোকান 2টি তুলে দেন, অনতি কালকে আগামীকালকে তুলে দেন, 26 সালের প্রথমেই যারা দায়িত্বে রয়েছেন এটা তুলে দেন। না হলে বিচার প্রার্থী জনগণ আপনার আমার অবহেলার কারণে বিষাক্ত নিকোটিনের ধোঁয়ার মাধ্যমে আক্রান্ত হবে, যার দায়ভার আমাদের উপর বর্তায়। কেন আমরা একদম প্রকাশ্যে ওপেন বিড়ি সিগারেট বিক্রি করতে দেব, যেখানে আমরা খাইতেই দিচ্ছি না? এতে করে আমি যে অভিযানগুলো পরিচালনা করেছি আপনাদের বিভাগের জন্য, আমাদের বিচার বিভাগের জন্য, মানুষের জন্য, আমারও আত্মাটা শান্তি পাবে এবং আমারও কিছুটা সম্মান ফিরে আসবে। কারণ এগুলো আবার পুনর্বহাল থাকার কারণে আমি লজ্জিত হচ্ছি। আমি কি আপনাদের সন্তান না? আমি কি আপনাদের কর্মচারী না? আজকে হকারের পর পা দিয়ে আমাকে আসতে হয়, যে প্লেসগুলো আমি হকার মুক্ত করেছিলাম, এত বড় আমাদের প্ল্যাটফর্ম থাকতে। এই যে পুরাতন ছয়তলা ভবনে এই যে ন্যাশনালের এই রাস্তাটা কেন হকার গুলো বসবে? কোন সাহসে বসবে? আমি তো এখনো গত বছর দিন বললাম, কিরে তোমরা কার অর্ডারে নিয়ে বসছো? হাসে। তো এগুলো কেন? ওখানে ওই ঠিক ওখানে সিঙ্গারার দোকান বসছে, ওখানে আগুন, পিলার আছে একটা ওখানে, ওই প্রবেশ দিয়ে ঢাকা আইনজীবী সমিতি, বিভিন্ন বিজ্ঞ আইনজীবী এবং আমাদের মাননীয় বিচারক বৃন্দ প্রবেশ দ্বার, ওটা ঢাকা জজ কোর্টের এবং ঢাকা আইনজীবী সমিতির। ওখানে আগুন কি করে থাকে? বাদাম কি করে বিক্রি হয়? রাস্তাটা আমি পরিষ্কার রাখছিলাম। ওই যে ওই যে ঢাকা বারের যে রাস্তাটা গেল হাতের ডাইনে ডিসি অফিসের যে ওয়ালটা, এখন ওখানে দেখি যে প্রস্তাব করে অনেকে। কি এগুলা? কি পরিবেশ? এগুলো দেখার লোক নাই? একটা ধমক দিলে তো এটা দৌড়ে পালাবে। একটা হকার কথা বলবে, একটা হকারকে ধমক দিলে চলে যাবে। এখানে কি হকারি করার জায়গা? তার হকারির কারণে যদি আমাদের আদালতের নিরাপত্তা নিশ্চিত বিঘ্নিত হয়, এর দায়ভার কে নিবে? এই দায়ভার কিন্তু আমাদের পর চলে আসবে। হকার কিন্তু পালা যাবে কেন? হকারের কোনো আইডেন্টিফাই নাই। আমি বারবার আগে বলছিলাম, অসংখ্যবার, বুঝছেন, মাইকিং করেছি, অ্যানাউন্স করেছি, বক্তব্য রেখেছি, যে হকার এদের কোনো আইডেন্টিফাই নাই, এদেরকে কেউ প্রশ্রয় দিবেন না, আশ্রয় প্রশ্রয় শেল্টার দিবেন না, কেউ সুপারিশ করবেন না। বিজ্ঞ আইনজীবীদের চলাফেরা, মাননীয় বিচারকদের চলাফেরা, বিচার প্রার্থী জনগণের চলাফেরা, বিভিন্ন শ্রেণী মানুষের নিরাপদে চলাচলের জন্য আমি হকার গুলো ফুটপাত মুক্ত করছি। কেউ বিড়ি সিগারেট বিক্রি করবেন না, ধূমপান বিড়ি সিগারেট খাবেন না, হকার বসাবেন না, অসংখ্যবার বলেছি। কিন্তু কাজ হয়েছে, কিছুটা প্রভাব পড়েছে, আছে তো, পরিবেশ তো আমার এটার জন্য বজায় আছে এবং এখনো মানুষ আমাকে অনেক রেসপেক্ট করে। কিন্তু এটা পরিপূর্ণভাবে বজায় রাখা উচিত ছিল। আবার এটাও ঘটনা ঘটছে, অনেকে আমাকে তখন বিভিন্নভাবে শত্রু, মানে খারাপ চোখে দেখছে। অনেকে এগুলোতে জড়িত আছে, তো নাম বলতে চাবো না, অনেকে জড়িত আছে, আমাদেরও ভিতরে আছে, অনেকে আছে। এগুলোর সাথে স্বার্থ সিদ্ধি ছিল, কেন আমি ক্লু পেয়েছি তো। আমি যখন এগুলো অপসারণ উচ্ছেদ করতে গিয়ে, তখন আমার কাছে অনেক লোক আসছে, এটা সেটা প্রস্তাব নিয়ে, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি। আমার এই পুরাতন 6তলা ভবনের পেছনে এই যে আমাদের জারিকারক সাহেবরা বসেন, ওখানে একটা চা বিস্কুটের দোকান, আমি দেখি যে বিল্ডিং এর লাগা একটা চা বিস্কুটের, সেটা অর্থনীতির বিল্ডিং, অর্থঋণ বিল্ডিং বলে মানুষ চিনে, পুরাতন 6তলা ভবনটা। কেন? ওখানে অর্থঋণ কোর্ট গুলো বেশিরভাগ, আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট গুলো।
একটা অর্থঋণ কোড বুঝেন, অর্থঋণ কোডের কথা বুঝতে হবে। আপনি যদি প্রকৃত দক্ষ কর্মচারী হন না, দক্ষ নাজির হন না, একটা বুঝতে হবে নাজিরের কাজটা কি। সয় সম্পদ রক্ষণাবেক্ষণ করা প্রথম আদালতের নাজিরের মূল কাজ এটা। আমি নাজির হয়ে যদি আমি সয় সম্পদ আদালতের রক্ষণাবেক্ষণ ও মেনটেন্স না করতে পারি, তাহলে কিসের নাজির এটা? আমি দীর্ঘ কণ্ঠে কর্তৃপক্ষ অর্ডার নিয়ে দোকান টোকান সব ফাটা কেস্টের মতো উঠাই দিচ্ছিলাম, যাও সব ভাগো। মানে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াতে পারি না আমাকে কেউ। হ্যাঁ, অনেক ট্রাই করছিল, অনেক ট্রাই করছিল, কিন্তু পারে নাই। আর ওই এক গ্লাস পানি খেলে তো আমি এই কাজগুলো করতে পারতাম না। একটা কথা মনে রাখবেন, আপনি সবকিছু সম্ভব হবে যখন আপনার ভিতর কোনো লোভ থাকবে না। লোভ, লালসা, টাকা পয়সার নেশা, অন্য নেশা, এগুলো যখন আপনার ভিতর কাজ করবে, তখন আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন না। বুঝছেন? আমাদের প্রশাসনও ছিল সেরকম। সকল বিজ্ঞানজীবীরা সহযোগিতা করেছে। আরো আমি অনেক অসংখ্য কাজ করার উদ্যোগ গ্রহণ করছিলাম, মনস্থির করছিলাম। মানে আইডিয়া নাজির তো মনে করেন যে আমার আসলে আমার তো কোনো আর ডিসিশন মেকারের কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি আইডিয়া গুলো দেওয়ার ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো আমার নিজের এখতিয়ার, যেমন পরিষ্কার রাখা, এটা পুরোপুরি নাজির সাহেবের বিষয়। নাজির সাহেব কেমন আদালত রাখবে তার নির্ভর করে। আমি এই জন্য সবাইকে দৌড়ের উপর একটা রাখছিলাম। হ্যাঁ, এই পরিচ্ছন্নতা করতে গিয়ে অনেকে শোনেন, মুখোমুখি তো বলে না, কষ্ট আমারও হয়। এই যে এখন বক্তব্য দিচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? পানি খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু পানিটা খাবো তখন যখন খাওয়ার সিচুয়েশন হবে। এই তো আমার একটা বক্তব্য চলছে, আমি তো এই মুহূর্তে পানি খেতে পারি না, একটু কষ্ট হবে। তো আমাদের যখন দেখি আমি পরিচ্ছন্ন কর্মীরা 30-40 বছর ধরে কোর্টটা অপরিচ্ছন্ন, নোংরা করে ফেলছে, সেখানে তাদেরকে নিয়ে আমি মিটিং করি, মোটিভেশন করি, তাদেরকে বুঝাই বলি, এবং কিছু থ্রেটও করি যে তোমরা যে কাজ করে না এটার জন্য তোমাদের শাস্তি হবে, অবহেলার জন্য, কর্তব্য কাজে। এইভাবে আমি তাদেরকে মোটিভেশন করে সুন্দরভাবে একটা রিঅর্গানাইজড রিঅর্গানাইজড করে, সুন্দর করে সুসংগঠিত করে আমি ঢাকা জজ কোর্টটা পরিচ্ছন্ন করলাম। এর ফাঁকেও আমি বিভিন্ন সিস্টেম পলিসিও অ্যাপ্লাই করেছি, বাইরের লোক দিয়েও কিছু কিছু আমাদের উমেদার যারা কাজ করে তাদেরকেও আলটিমেটাম দিয়েছি, কোর্টে আসলে কোর্ট থেকে 2 পয়সা ইনকাম করে খেতে হলে আমাকে সহযোগিতা করতে হবে। ভাই হাসি হেসে বলছি, স্যার ঠিক আছে, আমাকে ভালোবাসত, আনন্দ করতাম। কোনো হকার ধরা পড়লে ওকে তো 2-3 ঘন্টা কাজ করতে হইতো। এইভাবে একটা পলিসি সিস্টেম, ব্রেন বুদ্ধি খাটাইয়া আমি এই ঢাকা জজ কোর্টটা পরিচ্ছন্ন করছিলাম। চতুর্পাশে ঢাকা জজ কোর্ট, চতুর্পাশে। এখন তো আবার বক্স গুলো বসে গেছে রেবতী অ্যাডমিনিস্ট্রেশন। আপনার আইন আছে, রেকর্ড রুম খুব ইম্পর্টেন্ট। এটা হলো কি বলবো, যে হৃদপিণ্ড বলা হয়। ঢাকা জজ কোর্টের হৃদপিণ্ড হলো রেকর্ড রুম। রেকর্ড রুমের সিআরওর ভলিউম অনুযায়ী, আইন অনুযায়ী রেকর্ড রুমের চতুর্পাশে কোনো অগ্নিকাণ্ডের দোকানপাট থাকতে পারবে না, বিড়ি সিগারেটের দোকান থাকতে পারবে না। এখন সেজন্যই আমি মূলত রেকর্ড রুমের চতুর্পাশে দেখছিলেন না দোকানগুলো সব বন্ধ করে ফেলছিলাম নিমিষে। তাহলে এখানে কত বক্স আছে দেখছেন না? এই বক্সগুলো এরা কি আমার শত্রু হয় নাই? সরিয়ে দিয়েছিলাম। জলিল নামে একটা দোকান ছিল, এখনো করতেছে, এখন তো আবার 2 জায়গায় করতেছে। তো আমি তারে বলছিলাম, তোমার যেহেতু একটা নির্দিষ্ট দোকান আছে, আমি নাজির হওয়ার পূর্বে ওই দোকানে করো, বাকিগুলো সব উঠে যাবে। ওকেও আমি দোকান খুলতে দিইনি। এবং ওই রেবতী মুন্সির সামনে প্রস্রাব করতো, এই প্রস্রাব গুলো আমি অনেক কষ্ট করে বন্ধ করছি। এখন আবার দেখছি যে প্রস্রাব করা শুরু হয়েছে, বন্ধ হয়। কি এগুলো তো বিশৃঙ্খলা। এগুলো ওয়ান কাইন্ড অফ থ্রেট, সিকিউরিটি থ্রেট। কারণ যেখানে প্রস্রাব করে ওখানে কিন্তু কেউ লোকের চোখ যাবে না, ওখানে কিন্তু একটা দুষ্কৃতিকারীরা একটা বিস্ফোরক এনে রাখতে পারে। ক্রিমিনালরা কিন্তু খুব ট্যালেন্ট আপনার আমার চেয়ে। তো ওই যে আমি একদিন একটা করছিলাম না, আলোচনা করছিলাম যে ময়লার সাথে নিরাপত্তার সম্পর্ক, নিরাপত্তার সাথে ময়লার সম্পর্ক, মনে নাই? ইউটিউবে দেওয়া আছে তো, নাজির থাকতে কেমনে। এখন আমি কেন ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করছি জানেন? কি দরকারটা ছিল? এগুলো না করলে আমার কিছু হইতো না। আমি শুধু সমান সই করতাম আর যাইতাম, আসতাম, খাইতাম, ঘুমাইতে। এগুলো না করলে কিচ্ছু হইতো না। জেলা জজ স্যার আমাকে বলতো না খুব একটা, এগুলাতে চার্জ করতো না। কেন করেছি? যে আমি থাকতে এখানে, একজন রেসপন্সিবল পার্সন, ফোকাল পার্সন থাকতে এখানে অঘটন ঘটবে,
এটা তো মেনে নেওয়া যায় না। এখন ময়লা থাকলো, এই ময়লার ভিতরে কেউ একটা বিস্ফোরক দ্রব্য এনে ওখানে রাখলো, আপনার তো কেউ ট্রেস করতে হবে, সবাই মনে করবে এটা ময়লা, সে কিন্তু ঘটায় দিবে। এই জন্য আমাকে আগে সচেতন হইতে হবে। তখন ময়লাটা পরিচ্ছন্ন করলাম। আর এই পরিচ্ছন্ন করাতে কিন্তু কেউ আর যে কোনো ধরনের খারাপ জিনিস বা খারাপ বস্তু বা বিস্ফোরক দ্রব্য কেউ আর আনে পুঁতে বা রাখতে পারবে না। তখন নিরাপত্তাটা নিশ্চিত হলো। তাহলে ময়লার সাথে নিরাপত্তা, নিরাপত্তার সাথে ময়লার সম্পর্ক আছে কিনা আপনারা আমাকে বলেন। আমিনুর আনিসুর রহমান সরকার, সবাই, সবাইকে ধন্যবাদ যারা ইয়া করছেন, আলোচনা শুনুন। হুম আজকে আমার 25 সালের সমাপনী বক্তব্য লাইভের। তো এই যে ময়লা এবং নিরাপত্তা, নিরাপত্তার সাথে ময়লার সম্পর্ক, ময়লার সাথে নিরাপত্তার সম্পর্ক, দেখছেন? এগুলো আমার মাথায় ছিল। অনেক বড় বড় এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে এসে দেখছে, তারা কি নিরাপত্তা দেবে? আমি তাদের চেয়ে অনেক মানে সাবধানতা অবলম্বন করি। আমি সে ওই গেট থেকে ওদিকে সিগারেট বন্ধ করে দিই, গেট থেকে ওদিকে হকার ঢোকা তো দূরে থাক, ঢুকে আপনার বিড়ির আগুনটা যদি ফেলে দেয় যেখানে সেখানে। এই যে একজন ম্যাচ নিয়েছে বিস্ফোরক দ্রব্য, এখন তো প্রজ্ঞাপন হয়েছে, আমি প্রজ্ঞাপন হওয়ার আগে এই ম্যাচ নিয়ে নিছি মানুষের কাছ থেকে, এতে করে আমাকে অনেকে ক্ষিপ্ত আমার পর। হ্যাঁ, কি কি ইয়ে শুরু করছে, ডন হেই সেই, এগুলো অকথ্য ভাষা, মানে অশোভনীয় কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, ফিল্দি ল্যাঙ্গুয়েজে আমাকে গালিগালাজ করেছে। আমি তো কাজ করতে গেছি নিরাপত্তা নিশ্চিত করতে, প্রতিষ্ঠানের কাজ করতে গেছি মানুষকে বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য। সেই কল্যাণমূলক কাজ করতে গিয়ে যদি আমার সেই মানুষের কটূক্তি কথা শুনতে হয়, তো খারাপটা কার না লাগে বলেন তো? এসব লোকদেরকে আমি চিহ্নিত করে রেখেছি। ওই বিপদগুলোর মধ্যে তারাই একদিন পড়ে যাবে, তখন আমাকে বলবে। অনেক মানুষ বলেছে, অনেক এখানে যারা মাস্তানি করছিল ঢাকা জজকোর্টে, অবৈধ দোকানপাট যেগুলো আমি অপসারণ উচ্ছেদ করছিলাম, নাম বলতে চাই না, লজ্জা পাবে, আমাকে পরে আসে বলছে যে নাজির সাহেব আপনি রাইট। অথচ অনেকে যখন ক্ষমতায় ছিল, ভালো ক্ষমতা ছিল, বলছে যে হেই সে করবো, মুখ করবো, তুমুক করবো, পারলে করিয়েন, আমি মৃত্যুর ভয় করি না। কিন্তু তারা পরবর্তীতে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। এই আলামিন, এক গ্লাস পানি আনো তো। হুম তো এইভাবে আমি কাজ করছি। বরকত, ধন্যবাদ। এইভাবে কাজ করছি যখন আমি, দেখেন, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে দেন। কি হলো, আমার তো নাজির চলে গেল, হ্যাঁ যাই হোক, স্টাফরা রিট করলো, রিটের মাধ্যমে আমাকে চলে আসতে হলো, আমি আইনকে মান্য করি। হ্যাঁ, এখন আমি খুব নিরীহ টাইপের লোক, জানেন, 6 মাস ইস্টে ছিল নাজির নিয়োগের আদেশ, যারা আমার বিরুদ্ধে রিট করছে। 6 মাস ফেব্রুয়ারি মাসে চলে গেছে। হ্যাঁ, 6 মাস ফেব্রুয়ারি মাসে গেছে, তারপর আমি বলি না, এটা পাইলে পাবো, নাজির একটা প্যারার পোস্ট, কাজ করতে পারলে সব জায়গায় কাজ করা যাবে। হ্যাঁ, তো আমি কর্তৃপক্ষ যেভাবে বলছে সেভাবে কাজ করে যাচ্ছি। আমার উপর অর্পিত এখনো যেটা, যখন যেটা জাজমেন্ট বলেন, আদেশ বলেন, আমি 10 মিনিটও রাখি না, আমি সাথে সাথে ডেলিভারি দিয়ে দিই। তো দেখেন, ওই যে কথা বলতে চাইলাম, একটু কিছু মনে করুন না, আমার একটু গলা শুকা যাচ্ছে, একটু পানি খেতে হবে। তো কি নাজিরও গেল, এখন চিন্তা করলাম কি কাজ করব, তেমন তো এখন রুটিন ওয়ার্ক, ইষ্টনগরী কাজ করি, মাননীয় বিচারক ডিক্টেশন দেয়, আমি টাইপ করে দেশে চলে, এই তো আমার কাজ, আর কিছু নাই। এই পরে বসে থাকি, কি করব, চিন্তা করলাম না, আমার তো কাজ করার সুযোগ আছে। কি সুযোগ আছে? রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এখনো বাধা দিব, নিষেধ করব, কেন বিড়ি সিগারেট খাচ্ছেন, দিছি আমি। ঢাকা জজকোর্টে এই যে নাজির না থেকেও কাজ করছি, অনেকে জানেন, তো আমাকে কি ধরে রাখতে পারছে? তারপর 2 দিন কাজ করলাম, এখানে আবার হিংসা হয়, অনেকে আবার বিচার দেয় মাননীয় জেলা জজ স্যারকে। তা আমি বললাম যে আমি বললাম যে আমি রাষ্ট্রের সচেতন নাগরিক, আমাকে বাধা দেওয়ার এটা তো আইন বহির্ভূত কাজ, কেন বিড়ি সিগারেট খাবে? বিশেষ করে দায়িত্বশীল কর্মচারীরা কেন খাবে? বা দায়িত্বশীল কর্মচারীরা অনেক সিগারেট খাইছে আমার সামনে, আমাকে ফেলদি ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করছে, তারপর ধৈর্য ধরে আছি। তারপর আমি ওদেরকে বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে লেখালেখি করছি ফেসবুকে, ছদ্মবেশে, যেন তারা সতর্ক হয়ে যায়, আমি তো কল্যাণের জন্য বলছি। এগুলো আবার তারা ভিন্ন রূপে উপস্থাপন করে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে কর্তৃপক্ষকে। তো এগুলো সচেতন থাকবেন এগুলো বিষয়ে। তো তারপর কি করলাম, যাক, ঢাকা জজ কোর্টে যেহেতু এখানে, এখন সারা দেশে কাজ শুরু করেছি।
অনলাইনে কথা বলছি এবং অনেকে ইনভাইট করছে। সর্বশেষ যে ইনভাইট আমরা মত বিনিময় এবং আলোচনা সভা করে আসলাম এই প্রকাশ্যে জনসম্মুখে ধূমপানের বিরুদ্ধে, সেটা হলো চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন স্যারের আমন্ত্রণে। আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এই বাসুদেব গুহ স্যার আমার সাথে ছিল, উনিও আমার সাথে সময় দিয়েছেন, তার মূল্যবান সময় প্রায় 4-5 দিন আমরা চট্টগ্রাম বিভাগে কাটিয়ে আসলাম। প্রোগ্রাম শেষে আমরা আরো বিভিন্ন পাবলিক প্লেস গুলো ভিজিট করেছি, ইনস্ট্রাকশন করেছি, হ্যাঁ সিভিলে, সেগুলোতে আমি বলে দিয়ে আসছি যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, সাবধান। তবে চট্টগ্রামের মানে অবস্থা, পরিবেশগত অবস্থা খুবই ভালো, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করেছে। সেখানকার স্টাফরা বক্তব্য দিয়েছে, মাননীয় 2-3 জন যুগ্ম সচিব পর্যায়ের ওখানে বক্তব্য দিয়েছেন, সিনিয়র সহকারী কমিশনার তিনি আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, একজন প্রশাসনিক ক্যাডার। চিফ গেস্ট হিসেবে তো ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার ছিলেন। তো তার পরিবর্তে তিনি এক গুরুত্বপূর্ণ কাজে হঠাৎ তাকে স্টেশন লিভ করার প্রয়োজন হয়, সেজন্য ওই মাননীয় কমিশনার স্যারের পক্ষে বক্তব্য দিয়েছেন অতিরিক্ত কমিশনার যুগ্ম সচিব জনাব মোতাহের হোসেন চৌধুরী স্যার। সেখানকার স্টাফরাও সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। এক স্টাফ বলেছেন, তো বলে আমার সামনে বলে ফেল, যে আপনার আজকে এই সুন্দর একটি প্রচেষ্টার মাধ্যমে মানুষ বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাচ্ছে, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। একদিন পুরো বাংলাদেশ আপনার সাথে থাকবে, আমার সাথে, আর কি লাগে আসলে কি। দেখেন তার এই এক কথায় যদি আমার মনটা জুড়ে যায়। ওনারা হলেন বুদ্ধিমান, ট্যালেন্ট। কেন ওনারা বলছে, ওনাদের বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে দিল আমরা যেন এই কাজগুলো আরো বেশি বেশি করে করি। যখন আপনি বা আমি বা আপনার এই যে মনে করেন মাহফুজ আনামের প্রশংসা করছি, সে কিন্তু কাজ করে ইচ্ছা পোষণ করে। আর যদি আমি এখন ভালো কাজ করে আমাকে মারেন বেশি, আমি মার খাই, বিভিন্ন ভাবে হেনাস্তার শিকার হই, তাহলে এত সমাজে মানুষ ভালো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করবে না। তো অনেক কাহিনী, অনেক, এই একমাত্র আমার সাথে হিংসা কিচ্ছু নয়। হিংসা হলো এই আমার যে ব্যাপক আমি একটা সফলতা অর্জন করেছি মানুষের কল্যাণ করতে গিয়ে, শুধু এইটুকুর হিংসা। এই যারা দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, চক্রান্তকারী, মিথ্যাচার, মিথ্যাবাদী, তারা আমার সম্পর্কে প্রভাকাণ্ডা চালায়, কিন্তু জনগণ সেগুলো খায়নি, খাবেও না, প্রশাসনও খায়নি। হ্যাঁ, প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার বিষয়ে অবগত আছেন এই বিষয়ে। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশের যেখানে যাই, পৃথিবীর যেখানে যাই, এই ওপেন স্মোকিং এর বিরুদ্ধে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যুদ্ধ করব। সফল হতে পারি কি পারি না সেটা মহান আল্লাহ তাআলা জানে এবং নির্ভর করবে মানুষের উপর। আপনাদের সহযোগিতা, সাপোর্ট, সমর্থন যেমন ভাবে আসবে, ঠিক এই গুরুত্বপূর্ণ আন্দোলনটা সেভাবেই সফল হবে। ভার্সিটির শিক্ষার্থীরা আমি বারবার আহ্বান করছি, আপনারা এই পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, এগুলো ইউনিভার্সিটি থেকে কিন্তু দেশের নেতৃত্ব তৈরি হয়। তা আপনারা, আমি একটা পরামর্শ দিচ্ছি, এই নেতৃত্বটা, এই যে মরণবেদ একটি জীবাণু, এটা মুক্ত করেন তো। আহ্বান রইল, আপনাদের সাথে আমি থাকব। এবং দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সকল শিক্ষার্থীকে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা এই বয়সে ধূমপান করবেন না। আপনারা করেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি এ বিষয়ে, বাদ রাখি নাই তো কোথাও, সেখানেও কথা বলেছি, বিড়ি সিগারেটে প্রতিবাদ করেছি, বক্তব্য দিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা একমত। জগন্নাথ ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও প্রতিদিন আমাদের ওই যে কালামিয়ার চায়ের দোকানে এখানে আসে চা খেতে, তারাও একমত, তারাও সিগারেট খাচ্ছে, আমি বাধা দিয়েছি, কাউন্সেলিং করেছি, সিগারেটের কুফল গুলো বলেছি। সিগারেটের তো কুফল, সুফল তো নাই। হ্যাঁ, আমি তো পরিশেষে আমি কি বলছি, আমি সরকারকে বা রাষ্ট্রকে আহ্বান করছি, সিগারেট টোটালি বন্ধ করে দেওয়া উচিত। ওই 2 টাকা আমরা ট্যাক্স পাবো, একটা বড়, বা 2 টাকা কেন, আমরা বড় ধরনের একটা মনে করি যে অ্যামাউন্ট পাই ট্যাক্স, মানুষ মারে ট্যাক্স নিতে হবে, বা দেশের মুদ্রা, অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতে হবে, এমন যৌক্তিকতা আমার কাছে বিবেচিত মর্মে গ্রহণযোগ্য হয় না। আমার জনগণ মারা যাবে, যেই
তামাকজাতের বাজারজাতকরণের অনুমতি দিয়ে, সেখানে আমি ট্যাক্স পাবো। এই তো এই কারণেই তো আমি তো পরামর্শ দিয়েছি, এগুলো ব্যবসা আস্তে আস্তে যারা এই তামাকজাত ব্যবসা করছেন, বিড়ি সিগারেটের, টোবাকো কোম্পানির, এগুলো আস্তে আস্তে তাদের কোম্পানির প্রধানগুলোর সাথে আলাপ আলোচনা করে এই ব্যবসা গুটিয়ে ফেলেন, ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তোলেন, মানুষকে বিষাক্ত নিকোটিনের হাত থেকে রক্ষা করেন। মানুষ দোয়া দিবে, কোটি কোটি মানুষ দোয়া দিবে যারা এই কাজগুলো করবেন। কই, কেউ তো আন্দোলন করছে না। যেই অপরাধের কারণে, যে অবহেলার কারণে প্রতি বছর 1,61,000 মানুষ মারা যাচ্ছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী নাই। এখন একটা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে আমরা হাউমাউ করে, কান্নাকাটি করে, অস্থির, আল্লাহ বিল্লাহ করে। আল্লাহ বিল্লাহ তো অবশ্যই করতে হবে, পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে হবে না? যেহেতু ধূমপান করার পারমিট দিয়েছেন সরকার বা রাষ্ট্র দিয়েছে, যে এই যে পাবলিক গুলো বিড়ি সিগারেট খাবে, ক্যান্সার হবে লাংসে, ফুসফুসে, লিভারে, ব্রেন স্ট্রোক করবে, নিউমোনিয়া আক্রান্ত হবে, এগুলোর জন্য হসপিটাল তৈরি করে ওই অনুপাতে রাখতে হবে না? ওই অনুপাতে ডাক্তার চিকিৎসক নিয়োগ রাখতে হবে না? স্পেশালিস্ট নিয়োগ রাখতে হবে না? একটা মাথার স্ক্যান করার জন্য আমাদের বাইরে যেতে হয় দেশের এখন। তাহলে কোন চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে? সে জায়গায় আমরা পারমিশন দিয়েছি ধূমপানের। এগুলো কি? জুয়েল হক শেখ, এগুলো তো আমি ট্রেনে আসলাম গত মাসে, যে আমি ঠাকুরগাঁও গিয়েছিলাম, এখানেও দেখছি লুকাচাপা বিড়ি খাচ্ছে। ট্রেনে তো পুলিশ থাকে, ওখানে কেন খাবে? গণপরিবহনে তো নিষিদ্ধ আছে। শুধু কি পাবলিক প্লেসে? পাবলিক প্লেস বলতে তো বোঝানো হয়েছে আদালত ভবন, অফিস আদালত, সাহিত্য, সামরিক বেসামরিক সব এগুলা। আর গণপরিবহন বলতে ওই যে লঞ্চ, ট্রেন, হ্যাঁ বিমান, এগুলোকে বলা হয়। হ্যাঁ, বিমানে কখনো সিগারেট খাওয়া হয় না, এটা সত্য। এই বিমানটার কথা আমার খুব সুন্দর মনে পড়ে গেল। আচ্ছা, বিমানে দেখেন তো, সেখানে প্রায় মনে করেন ডোমেস্টিক যদি বলি, 5,000 বা 4,000 টিকিট দিয়ে আপনি কিন্তু রংপুর, দিনাজপুর বা রাজশাহী বা বরিশাল বা চিটাগাং বা সিলেট যাচ্ছেন। একটা বিড়ি খাওয়ার সাহস আছে আপনার এখানে? কি কারণে সাহস না বলেন তো? এই কারণটা আমাকে একটা বলেন। আচ্ছা, আমি বলে দিই কি কারণে ওখানে বিড়ি মানুষ খাচ্ছে না বা সিগারেট খাচ্ছে না, ধূমপান করছেন না। কারণ হলো পরিবেশ। ওই যে একটা কথা আছে না, আগে দর্শনধারী না গুণধারী? আগে দর্শনধারী। আগে দর্শনটা আপনার যদি ভালো না হয়, মানুষ যদি এটা আপনাকে অ্যাকসেপ্ট করবে আগে। তো এই যে প্লেনের যে একটা পরিবেশ, এয়ারপোর্ট থেকে ট্যাক্সি, ট্যাক্সিওয়ে, রানওয়ে থেকে একেবারে এয়ারক্রাফট পর্যন্ত, তাদের যে একটা পরিবেশ, এই পরিবেশ দেখে তো কেউ ধূমপান করে না। আপনি টাকাও দিলেন, আবার ধূমপানও করতে পারলেন না। তাহলে আপনি যদি এয়ারপোর্টে ধূমপান না করতে পারেন, তার চেয়েও একটি স্পর্শকাতর, সেন্সিটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া হলো, পাবলিক প্লেস হলো দেশের অধস্তন অফিস আদালত গুলো। কোন ক্ষমতা বলে আপনি এখানে এসে ধূমপান করবেন? আপনার ধূমপানের অগ্নিকাণ্ডের, বিড়ির গোড়া থেকে যদি একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অফিস আদালতের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ, যেগুলো দেশের জন্য, দেশের দলিল, মানুষের সম্পদ, জাতীয় সম্পদ, এগুলো যে বিনষ্ট হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়, এর দায়ভার বা জবাবদিহিতা কে করবে? কে নিবে? চিন্তা করছেন? জবাব নাই। আমার একমাত্র আন্দোলন, আমি গর্বের সাথে, গর্ব করে বলতে পারি, একমাত্র যে আন্দোলন পৃথিবীর ইতিহাসে, সেই আন্দোলন ফিজিক্যালি মুভমেন্টের মাধ্যমে, যে আন্দোলনটা, আমি কাজটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এই প্রচেষ্টা আমি আর কাউকে দেখি নাই। এরপরে পাবেন কিনা তা জানি না, তো পরে পাওয়ার জন্যই আমি সচেতনতা তৈরি করতেছি, যে আমার মতো এরকম লোক তৈরি করেন, তাহলে কিন্তু কিছুটা হলে উপকার পাবেন। এই যে দেখেন, আমার এই আলাপ আলোচনা তৎপরতা মাননীয় বিভাগীয় প্রশাসনের সাথে, এই ব্যাপক তৎপরতার কারণে কিন্তু গতকালকে অধ্যাদেশ জারি হয়েছে। এখানেই আমাদের সার্থকতা। কেন? সরকার তোর আইনটা শক্তিশালী করলো, এখন স্পষ্ট করে দিল
যে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান অফিস আদালতের সীমানার 100 মিটারের মধ্যে কেউ ধূমপান সামগ্রী বিক্রি করতে পারবে না। সেলুট জানাই আরেকবার যারা এই পদক্ষেপটা নিচ্ছে। এটা কি আমাদের আলাপ আলোচনা, আমার গ্রিন নেশন 1971 এর ব্যাপক তৎপরতা এবং অভিযানের ফলে আমি মনে করি। কি যে ক্ষতি আর কি যে ক্ষতি, যখন বললাম না যে এই কিছুক্ষণ আগে আমরা 2 ঘন্টা আগে আমি বাইরে ছিলাম, সামনের মানুষটি হাঁটতে যাচ্ছে, সে সিগারেট এভাবে খেয়ে যাচ্ছে, আমি পেছনে সুন্দর একটি সুস্থ মানুষ হাঁটতেছি, তার বিষাক্ত নিকটের ধোঁয়া থেকে আমি আক্রান্ত হচ্ছি। এই হলো আমাদের সুস্থ মানুষ, এই হলো আমাদের জ্ঞানী। আমরা এই জ্ঞান অর্জন করেছি, আমরা ভার্সিটি পড়ালেখা করেছি। নীতি নৈতিকতার ব্যাপক অবক্ষয়, চরম অবনতি, কই এগুলো? মানুষ যদি একটা শৃঙ্খলার মধ্যে বসবাস করে তাহলে কিন্তু সে জাতি দ্রুত এগিয়ে যাওয়ার সক্ষমতা বেশি রাখে। বিদেশের নাগরিকরা দেখেন তো, কেউ এইভাবে ওপেন বিড়ি সিগারেট খেয়ে কাউকে আক্রান্ত করছে নাকি? এটাও কথা বলি যে অনেক বিদেশি সিটিজেনশিপরা আমার ঢাকা জজ কোর্টে আসছিল। তো লাস্ট একজন পেয়েছিলাম, জন, লম্বা করে, তার সাথে আমি ছবি তুলেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম। জন হইল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শিল্পপতি আবার। তাকে আমার এক ছোট ভাই দোহার মাধ্যমে আসছিল ঢাকা। সো ওই চানমিয়ার ওখানে একটা সে সিগারেট, কালাচানের দোকানের চায়ের ওখানে বসছে, সে সিগারেট ধরবে। আমি বললাম নো স্মোকিং, বিকজ our Dhaka Judge Court premises or complex or institution is fully smoke free and hawker free and neat and clean area. উনি আমাকে সাথে সাথে ওকে ওকে থ্যাংক ইউ ব্রাদার। হ্যাঁ, তো উন্নত কান্ট্রির একজন নাগরিক সেভাবে ভয়ে লুকায় সিগারেটটা পকেটে ঢুকাই। আর এখন আমরা দেখছি যে আমাদের একটু গায়ের শক্তি থাকলে বা একটু ক্ষমতা থাকলে আরো চ্যালেঞ্জ করে, কেডা সিগারেট খাই, অনেকে আছে দুই একটা। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এগুলো করলে হবে কি, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আজকে আমাকে অপমান করবেন, কালকে আপনি আরেকজনের কাছে অপমানিত হবেন, অটোমেটিক। এটা সৃষ্টিকর্তার প্রকৃতির নিয়ম। আর আমি ভালো কাজ করেছি, ভালো কাজ করতে গিয়ে সেখানে যে আপনি আক্রোশে আবেগে চলে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আপনি চলাফেরা বা ভাবমূর্তি বহাল রাখেন, অন্যায়ভাবে ধূমপান করেন, তাহলে আপনার ভিতর মনুষ্যত্ব কোথায় থাকলো? তো এই দীর্ঘ 4-5 বছর আমি কাজ করেছি। আপনাদের কারো সুপরামর্শ থাকলে সেগুলো আপনারা আমাকে দিবেন। কারণ আপনাদের ভিতর অনেক কিছু সুপ্ত প্রতিভা, সিস্টেম, কৌশল জানা থাকতে পারে যা আমার কাছে নাই। বা এই অভিযানগুলো আরো শক্তিশালী জোরদার করতে হলে কি করা উচিত সে বিষয়ে পরামর্শ দিবেন। আমি ঢাকা জজ কোর্টে আছি। আর আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান, অনেকে চান, আসবেন। আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত পুরাতন 6তলা ভবনের 3য় তলা কর্মরত আছি, সেখানে আসবেন অথবা আমার মেসেঞ্জারে নক করবেন। যারা আমার লাইভ দেখছেন, দীর্ঘ 4-5 বছর যাবত সহযোগিতা করছেন, কারণ আপনাদের কারণেই কিন্তু আমি আজকে এত বড় একটি প্ল্যাটফর্মে কথা বলতে পারছি। এই যে কয়েকদিন আগে এই বক্তব্যটা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের একজন কর্মকর্তা, তিনি বলেছেন যে আজকে ছোট্ট একটু প্রচেষ্টার মাধ্যমে এসে আমি আজকে দেশের বড় বড় প্ল্যাটফর্মে পরিসরে এসে কথা বলছি। কিসের জন্য? এই সুযোগটা মহান আল্লাহ পাক করে দিয়েছেন। আমি মানুষের জন্য কাজ করেছি, এই জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চাইলে কি না হয় ভাই, সকালবেলা ধনী, বিকালবেলা ফকির। আপনার আমার কিছু নাই। মনে রাখতে হবে, আপনি আমি শুধু কাজ করে যাব, পরিশ্রম করব, হার্ডওয়ার্ক করব, সত্য কথা বলবো, পরিশ্রম করব, ফল দেওয়ার মালিক আল্লাহ পাক। মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছে।
তো এগুলোর ইতিহাস অনেক। আমি যখন ঢাকা জজ কোর্টে ছিলাম, নাজির ছিলাম 1.5 বছর, ভাই বাড়ি যাইনি, ছুটি নিয়ে বাড়ি যাইনি। যদি গেছি হয়তো শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে চলে গেছি, শুক্রবার সারাদিন থাকে, আর শুক্রবার রাতে চলে আসছি। শনিবারও ঢাকা জজ করেছিলাম, পাহারা দিয়ে রাখছিলাম। জানেন কেন? যে এখন বলেন যে শুক্রবার শনি তো কোর্ট আসে না, তাই কত কড়া করে নিয়ম করছিলাম, শুক্রবার শনিবারও কে যেন ওখানে কাক পক্ষে ঢুকে বিড়ি সিগারেট না খেতে পারে। তো এক শনিবার একজন, দুইজন, দুইটা ছেলে খুব ইয়াং, আমার ছেলের বয়সের সমান, তা সে বিড়ি খাচ্ছে ঢাকা জজ কোর্টে। তা আমি বললাম, ভাই কোন ক্লাসে পড়ো? বলে ক্লাস 10-এ, একজন পরীক্ষা দিবে এসএসসি, আর একজন ক্লাস 10-এ, 2 বছর আগের ঘটনা। আমি বলি, বিড়ি কেন খাও? তো তোমরা বড় হয়ে কি শিখবা? এখনো যদি বিড়ি খায় ব্রেন স্ট্রোক করো, তোমাদের এখনো যদি দৃষ্টিশক্তি, স্মরণ শক্তি, মেধা শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা তুমি যদি এখনো হারিয়ে ফেলো এই বিষাক্ত নিকোটিন ধোয়ার মাধ্যমে, তাহলে তোমরা ভবিষ্যতে বড় বড় অফিসার কেমনে হবো, আর দেশ পরিচালনা কেমনে করবো? কারণ তো ফিজিক্যালি মেন্টালি তো আগে টিকে থাকতে হবে, স্টেবল করতে হবে ফিজিক্যালি মেন্টালি বলেন। তো আমাকে বললো, একটা ছেলে হট করে বললো, একটা পিচ্ছি ছেলে বললো যে আঙ্কেল এখানে তো হাট ছিল, দেখছেন? মানে ঢাকা দস্করটা একসময় হেভিজিবি ছিল, সেটা আমাকে বলছে। আচ্ছা, হাট থাকুক যাই থাকুক, এখন তো আর সেই কিছু নাই, আগের যুগ তো নয়। আগের যুগ আমাদের কলেরা হয়েছিল আমাদের বাপ দাদাদের আমলে, চিকিৎসা হয়নি, মানুষ অসচেতন ছিল, অবহেলা করছিল, গাফিলাতি করছিল, মানে চিকিৎসা ব্যবস্থা সেরকম ছিল না। এখন চিকিৎসা ব্যবস্থা, সবকিছু আধুনিক একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা বসবাস করছি, হ্যাঁ, গ্লোবালি, ইন্টারন্যাশনালি। এখন তার অচেতন বা মূর্খের মতো বসে থাকলে হবে না। যারা ধূমপান করছেন, শুধু কি এগুলো স্বাস্থ্যগত ঝুঁকি? তা না, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা 20টা বা 1 প্যাকেট সিগারেট খাচ্ছেন, 500, 700, 1,000 টাকা দাম, 1,000 টাকা, 50% গরিব মানুষকে সহযোগিতা করছেন, 50% নিজে ফলমূল কিনে খান, কিন্তু এগুলো করছেন না। কেন করছেন না? অনেকে এটা টেন্ডেন্সি, ট্রেন্ড হিসেবে নিয়েছেন। 1 প্যাকেট বেনসন না থাকলে ভিআইপি হয় না, প্রাইভেট গাড়িতে, প্রাডো গাড়ি, ল্যান্ড ক্রুজারে চড়ে, হয় না? এগুলো অপ্রিয় হলে তো সত্য। এগুলো ধ্যান ধারণা বাদ দিতে হবে। সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে গেলে, আপনার স্বাস্থ্যকে সুরক্ষা দিতে গেলে শুধু সরকারকে বা চিকিৎসা ব্যবস্থাকে দোষারোপ করলে হবে না, আপনাকে আগে সচেতন হতে হবে। আর তা না হলে আমরা যদি এই পাবলিক অ্যাওয়ারনেস গুলো, জনসচেতনতা গুলো যদি আমরা বৃদ্ধি না করতে পারি এইসব বিষয়ে, তবে আমরা জনস্বাস্থ্য যে বিষয়টা রয়েছে এটি হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়িয়ে যাবে। যদিও দাঁড়ায়নি, দাঁড়ায় গেছে, হুমকি স্বরূপ আমাদের জনস্বাস্থ্য। এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার ফলে আমাদের জনস্বাস্থ্য হুমকি স্বরূপ। বিড়ি সিগারেট যে কি ক্ষতি আর ক্ষতি! এই বিড়ি সিগারেটের আগুনের কারণে আমাদের তো ঢাকায়, আপনারা, আমরা তো কোর্ট কাছারিতে চাকরি করি, আমাকে অনেক বিজ্ঞ আইনজীবী স্যারেরা বলছিল যে এই নাজির সাহেব আপনি একটা ভালো কাজ করছেন, এই বিড়ির আগুনে পরে অনেকের বিড়ি সিগারেট আগুন পুড়ে গেছে, শার্ট পুড়ে গেছে, বিড়ির ছাইটা আছে না, বাতাসের লাগা ছয়ে চোখে ঢুকে গেছে। একজন তারপর কয়, এই যে জুনিয়র যারা রয়েছেন বা ছাত্র শিক্ষক, যখন এই বিড়িটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, অনেকে আমরা রিপোর্ট পাই, শিক্ষকের সামনে যদি বিড়ি খাওয়া যায় এর কিছু ইজ্জত থাকলো? একজন সিনিয়র মুরব্বীর সামনে যদি বিড়ি খাওয়া যায়, উন্নত রাষ্ট্রে একজন সিনিয়র সিটিজেনশিপের সামনে, বয়স্ক নাগরিকের সামনে, বয়স্ক মানুষ, ইয়াংরা কখনো ধূমপান করতে আজ পর্যন্ত বিশ্বের কোথাও আমি দেখিনি। তারা খুব সেন্সিটিভ ইস্যু, কারণ তারা রাষ্ট্রের যারা বয়স্ক নাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক, আমাদের দেশে যেমন 60 বছর বয়স হলে সম্ভবত প্রথম শ্রেণী, না 50 বছর, তা আমার জানা নাই, ওরা খুব রেসপেক্ট করে। কারণ রেসপেক্ট হওয়ার কারণ আছে তো অনেক, তারা বিচক্ষণতা, তাদের ভিতর বিচক্ষণতা আছে, নেতৃত্ব আছে, যোগ্যতা আছে। আরে ভাই, আজকে আমি খাদেমুল, আমার যে জ্ঞান, আমার যে মেধা, বুদ্ধি, চৌকস, বিচক্ষণতা, এগুলো কি আমার সন্তানের হবে? যদিও আমার সন্তান মেধাবী, কিন্তু তার বাস্তবতা প্রেক্ষাপট, আমার বাস্তবতার প্রেক্ষাপট অন্যরকম। সে এখন শিক্ষার্থী, সে লেখাপড়া শেষ করবে, বাস্তবে অফিস আদালতে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপর তার একটা বাস্তবতা আসবে, ভালো মন্দ জ্ঞান, ম্যাচুরিটি আসবে। আর তা না হলে তো, যদি
এগুলো না হতো আমাদের এই যে বিশ্বনবী তারা 40 বছর বয়সে কোরআন নাজিল করার মূল কারণ হলো এগুলো। যখন 40 বছর বয়সে একটা মানুষের ম্যাচুরিটি আসে, জ্ঞান আসে, ডিসিশন মেকার, ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে, ভালো মন্দ বোঝার সক্ষমতা রাখে, অনেক কারণ আছে। তো এখন আমাদের এই আমরা যে কথাগুলো বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের আমি অনুরোধ করলো, ধূমপান থেকে বিরত থাকবেন, নিজেকে ধ্বংস করবেন না। মনে রাখবেন, আপনার ধূমপানের কারণে প্রথমত আপনি আপনার নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। পাশাপাশি সাধারণ সুস্থ মানুষগুলোকে আপনার ধূমপান থেকে নির্গত বিষাক্ত নিকোটিনের ধোঁয়া, যা হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী, সাধারণ সুস্থ মানুষগুলোকে চোখে মুখে নাকে প্রবেশ করে তাদেরকে অপমৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। যার ফলে আমরা সমাজে যারা সুন্দর স্বাভাবিকভাবে সুস্থ মানুষ রয়েছি, আমরাও আপনাদের এই ধূমপানের কারণে ব্রেন স্ট্রোক, বারবার কথাগুলো বলছি, হার্ট অ্যাটাক, ফুসফুসে ক্যান্সার, লিভারে ক্যান্সার, ব্রেন স্ট্রোক, চোখের দৃষ্টিশক্তি, মেধা শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। কত বড় ক্ষতি! এত বড় একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আমি টপিকস নিয়ে আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছি। আপনারা সচেতন থাকবেন, কারণ জনকল্যাণে কাজ করতে গিয়ে আমি বারবার হয়তো বলতে পারেন, তখন ভাই আমাদেরকে তো সহযোগিতা চান নাই। এই বিষয়ে সহযোগিতা কেন কেন আজকে লাইভ করতেছি? মানুষ যদি একাই সবকিছু পারে, সম্ভব না। আমি যত একাই কিছু পারি, কিন্তু আপনাদের সাপোর্ট, সমর্থনের দরকার রয়েছে ভালো কাজে। যখন আপনাদের অসংখ্য সাপোর্ট সমর্থন থাকবে, তখন এই আন্দোলনটা আরো বেগবান এবং শক্তিশালী হিসেবে রূপান্তরিত হবে, যার ফলে ধূমপান মুক্ত, দূষণ মুক্ত পরিবেশ আমরা ফিরে পাবো সুন্দর একটি বাংলাদেশে। আর তখনই আমার এই সার্থকতা, আমার এই আন্দোলনের সার্থকতা আমি ফিরে পাবো বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এই কাজে যারা আমাকে দীর্ঘদিন যাবত সহযোগিতা করছেন, বা এখনো করছেন, বা ভবিষ্যতে করবেন, তারাও এই ভালো কাজের অংশীদার হিসেবে অন্তত পৃথিবীতে আমি আপনাদেরকে না কিছু দিতে পারলে পরকালে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, এই মানুষগুলি ভালো কাজে সহযোগিতা করেছে। তো আমি যে টপিকসটা বেছে নিয়েছিলাম, এমনি এমনি নেই, যখন দেখছি যে আমি এই ছোটবেলা থেকে এরকম, যে আমি ওই সব কাজ, যে সব কাজ যারা মানে মানে যে কাজগুলো সবাই পারে, ওই কাজগুলো সবাই করে, কিন্তু আমি একটা, আমার সিস্টেমটা, আমি মানুষটা অন্যরকম। আমি সবসময় চাই যে যে কাজ কেউ করে না, ওই কাজ আমাকে করতে হবে, অসাধারণ কাজ করতে হবে। তো এটি একটা অসাধারণ কাজে বলা যায়, মুভমেন্ট, আন্দোলন। কোথাও দেখছিলেন কেউ আমাকে, জানেন তো, যে এরকম আমার মতো ফিজিক্যালি সরাসরি গিয়ে বা অনলাইনে এরকম ভাবে কথা বলছে? অনেকের ওই প্রতিষ্ঠান আছে, 2-4টা লিফলেট লাগাই দিল বিভিন্ন প্রতিষ্ঠানে, যে ধূমপান নিষেধ গোল করে, এই যে বিড়ি সিগারেটের ক্রস চিহ্ন, হ্যাঁ, এটা দিয়ে চলে আসলো। এটা দিয়ে কি ভাই হয়? 2-4টা সভা সেমিনার করলো, এটা দিয়ে কি হয়? আমি তো এটার বাস্তবতা, এই আন্দোলন করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা, পেশাগত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা আমি বৃদ্ধি পেয়েছি, অনেকাংশে বৃদ্ধি পেয়েছি। কারণ এই প্রত্যাশা থেকে একটা এরকম ধূমপান বিরোধী সংগঠন, তারা আমাকে আসে বললো, নাদির সাহেব, আমি দেখা দিলাম, অসংখ্য লাগাইলাম। লাগানোর পরে ওই নেম প্লেটের নিচে ধূমপান করছে, এই যে গত পরশুদিন লাস্ট পর্যন্ত ঢাকা জজ মসজিদ গেটে 2টা এখনো আছে আমার লাগানো স্টিকার, ওখানে ধূমপান করছে। দেখো, দেখে না? মানুষ বড় চালাক, ওই যে বললাম ক্রিমিনালরা খুব চালাক, বলে ভাই সরি দেখিনি, ইচ্ছা করে সে মিথ্যা কথা বলছে। 5 বছর ধরে প্রচারণা চলতেছে, যখন আমার কাজে কোনটা দিছে যে প্রচারণা, সরাসরি ফিজিক্যালি মুভমেন্ট, ফিজিক্যালি না ধরলে হয় না। আর একটা কথা মনে রাখবেন, আমার আরেকটা জিনিস উপকার করছে আমার ক্যামেরাগুলো, মিডিয়াগুলো, যে আমরা যখন অভিযান পরিচালনা করতাম, এই ক্যামেরায় ধরা পড়তো। আর ক্যামেরায় ধরার ফলে আমি সব ছবি কিন্তু মাননীয় জেলা স্যারকে, যারা মার্কেটিং করতো, আমি দিয়ে দিতাম। এমনি দিই না, যারা মার্কেটিং করতো, এই অন্যায় অবৈধ কাজে বাধা দিতে গিয়ে যারা আমাদের পর
উত্তেজনামূলক মানে হিংসাত্মকমূলক বা ভায়োলেন্স করার চেষ্টা করে বা করছিল, আমরা তাদেরকেও চিহ্নিত করছি, সেগুলো ইয়ে আছে। তো এই জন্য তো আমাদের সাথে সবসময় এই যে প্রশাসন সহযোগিতা করছিল, পুলিশ ছিল। আর আমি এমনিও ভয় করি নাই, আমি ড্যাম কেয়ার হচ্ছে, আল্লাহ ছাড়া ভয় করি না। তো এসব বিষয়গুলো ভাবতে হবে, জানতে হবে। যদি এখন মনে করেন যে ভাই আসলে আপনার এটা তো কেউ খুব রিস্ক কথা শুনে না, কি এগুলা আলতু ফালতু খালি আলাপ আলোচনা করতে আছেন, কাজ তো কাজ হচ্ছে না। এই যে প্রজ্ঞা অধ্যাদেশ হইলো, চট্টগ্রাম বিভাগে ধূমপান কমে গেল, আমাদের ঢাকা জজকোর্টে অনেক নাই বললে হয়, ঢাকা জজকোর্টের ভিতরে নাই, করছে না, কাজ হচ্ছে না। হ্যাঁ, তারপর আরো এই যে আজকে আপনি আমি আমাদের সন্তানগুলো এখানে বসবাস করবে, আমরা যদি এই সচেতনতা তৈরি করে দিয়ে যাই, তারা তো এগুলো ফলো করবে, অনুসরণ করবে। না হলে তা আপনার ছেলে মেয়ে, আপনি খবরে থাকবেন আপনার ছেলে মেয়ে বিড়ি সিগারেট খাবে, নাতি পুতি গুলো খাবে, খাই এভাবে বেড়াবে, ক্যান্সারে আক্রান্ত হবে। এ বিশৃঙ্খলা, একটা বিশৃঙ্খল অবস্থা। আপনাকে চিন্তা করতে হবে। ব্যক্তি কেন্দ্রিক আত্মকেন্দ্রিক সবসময় হলে হবে না, আপনাকে সমষ্টিগত ভাবে একটা বড় ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা দিতে গেলে আপনাকে অবশ্যই দূষণমুক্ত পরিবেশ করে তুলতে হবে। আশা করি আমার আজকের এই দীর্ঘ বক্তব্য আপনারা অধীর আগ্রহে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেছেন, এবং আমার এই দীর্ঘ বক্তব্যের মাঝে অপ্রাসঙ্গিক বা কোনো ত্রুটি পরিলক্ষিত হলে সেটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক প্রাসঙ্গিক বিষয় বলতে গিয়ে আমাকে আরেক প্রাসঙ্গিক বিষয় টেনে আনতে হয়েছে, মূলত এই জন্য এগুলো টেনে আনতে হয়েছে। কি হলো যে আমি আবার রিট ফিট বিভিন্ন আলোচনা, এটা প্রাসঙ্গিক কারণে এসে গেছে। আসলে কোনো আমি আমার কারো কাছে দাবি নাই, আমার খালি দাবি একটাই, জনসচেতনতা বৃদ্ধি করতে বলছি, পাবলিক অ্যাওয়ারনেসটা ইনক্রিজিং করতে হবে, বুস্ট আপ করতে হবে। তো আসুন আমরা একটি ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ি, দূষণ মুক্ত বাংলাদেশ গড়ি, যার ফলে জনগণ সুন্দর একটি পরিবেশ ফিরে পাবে, বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাবে, যার ফলে মানুষ ক্যান্সারে, ফুসফুসে ক্যান্সার, লিভারে ক্যান্সার, ব্রেন স্ট্রোক, চোখের দৃষ্টিশক্তি, স্মরণশক্তি, মেধা শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো থেকে পরিত্রাণ পাবে। শিশুরা নিউমোনিয়া থেকে রক্ষা পাবে এবং সুন্দর একটি দূষণমুক্ত পরিবেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠার সুযোগ পাবে। উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার চ্যানেলে যারা এই দীর্ঘদিন যাবত সহযোগিতা করেছেন, বিশেষ করে অ্যাডভাইজার, সম্মানিত অ্যাডভাইজার অ্যাডভোকেট বাসুদেব গুহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অসংখ্য মাননীয় বিচারকবৃন্দ, অসংখ্য ঢাকা আইনজীবী সমিতির অসংখ্য বিজ্ঞ আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমার পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী এবং চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জনাব ইমরুল কায়েস চৌধুরী স্যার, অসংখ্য গুণগ্রাহী এবং আমার সদ্য সাবেক বিদায়ী বিচার বিভাগীয় কর্মকর্তা, বর্তমানে মানিকগঞ্জ জেলার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম স্যার, তিনিও আমাকে এই বিষয়ে ইন্সপায়ার করে গেছেন। আরেকজন আমাকে এই বিষয়ে বিচারক বলছেন, নামটা বলে দিই, জনাব অরুণাভ চক্রবর্তী স্যার, তিনি একজন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন সদস্য এবং মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ পদ ও মর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, তিনিও আমাকে কাজে সাধুবাদ জানিয়েছেন। তো যাক, আর কথা বাড়াতে চাই না। আগামীকাল নতুন বছর, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা যেন আগামী 2026 সালটি পুরো দূষণমুক্ত, ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ খাদেমুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় ইউটিউব চ্যানেল ক্লিনেসার 1971 এবং ঢাকা জজকোর্টের সাবেক নাজির। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।